গুরুত্বপূর্ণ অংশ আমাদের লক্ষ্য করতে হবে এবং আমাদের বিদ্যালয় স্তরে আমরা এই অংশে কাজ কি করতে পারি। জাতীয় শিক্ষানীতি এই বিষয়ে কি বলছে? যে আমরা জানি যে কারিকুলাম ন্যাশনাল লেভেলে যখন তৈরি হয় তখন সেই কারিকুলামের অনুষঙ্গে সারা রাজ্যের বিভিন্ন বোর্ড তাদের কারিকুলাম তৈরি করে, টেক্সট বই তৈরি করে, স্কুল লেভেলে ক্লাসরুম টিচিং লার্নিং প্রক্রিয়া সেই অংশেই চলতে থাকে সেইভাবে। তো এমন কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করবার সঙ্গে সঙ্গে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বিভিন্ন লেভেল বেসড ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি করবার প্রস্তাবনা রেখেছে। এখন সেই লেভেলগুলো কি? এই অংশে আসার আগে মনে রাখা দরকার যে একটা প্যারাডাইম শিফট অফ ডিফারেন্ট লেভেল অফ স্কুলস ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তার প্রস্তাবনায় রেখেছে 5+, 3+, 3+4। প্রথম 5 বছর যে কারিকুলাম তার নাম ফাউন্ডেশনাল স্টেজ, পরের যে 3 বছর তার কারিকুলাম প্রিপারেটরি স্টেজ, তারপরের 3 বছর মিডল স্টেজ এবং একদম শেষে 4 বছর সেকেন্ডারি স্টেজ। এই যে আলোচ্য প্রথম 5 বছর ফাউন্ডেশনাল স্টেজ, সেখানে আসলে দুটো উপবিভাগে বিভক্ত। একদম নিচের দিকে যে উপবিভাগ সেটি 3 বছরের 3+ এজ, 4+ এজ এবং 5+ এজের বাচ্চাদের জন্য প্রি প্রাইমারি এডুকেশন, এবং তার অন্য যে উপবিভাগটি রয়েছে সেটি ক্লাস 1 এবং ক্লাস 2 এর বাচ্চাদের জন্য আর্লি গ্রেড রিডিং রাইটিং প্রোগ্রাম ফেজ। এই দুই মিলে যে 5 বছরের কারিকুলাম তাকে আমরা বলতে পারি ফাউন্ডেশনাল স্টেজ কারিকুলাম। এই ফাউন্ডেশনাল স্টেজ কারিকুলামের একটি বিষয় এই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, যা আসলে একেবারে নিচের দিকে যে উপবিভাগ 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা এবং 5 বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য। আরও একটু বিস্তারিতভাবে বলতে গেলে যখন অঙ্গনওয়াড়ির অনুষঙ্গে একে ভাবতে হয় তখন 0 to 3 ইয়ার্স, তারপরে 3+, 4+ এবং 5+। আমাদের যে স্কুল এডুকেশনের পরিপ্রেক্ষিত সেখানে 5+ এজের যে প্রি প্রাইমারি রয়েছে সেই প্রি প্রাইমারি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন কারিকুলামের অন্তর্গত। তাহলে প্রিপারেটরি স্টেজে যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের কথা বলা হয়েছে এনইপি 2020-তে চ্যাপ্টার 1-এ, তার জন্যেই ন্যাশনাল এডুকেশন পলিসি তাদের প্রস্তাবনা মেনে এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তৈরি করা হয়েছে। তৈরি করবার কথা ন্যাশনাল এডুকেশন পলিসি বলেছে, 2020 সালেই কথা উল্লেখ রেখেছে। তো এখানে কারিকুলামটি ঠিক কীভাবে কি অংশ এর মধ্যে থাকবে? প্রথমত হচ্ছে বাচ্চাদের হলিস্টিক ডেভেলপমেন্ট যেন হয়, সেখানে দেখতে হবে তাদের ফাউন্ডেশনাল স্টেজের প্রি রাইটিং, রিডিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং এবং প্রি নিউমেরেসি ফেসড লার্নিং প্রক্রিয়া চলতে থাকে। মূলত প্লে বেসড লার্নিং মেথড, স্টোরি টেলিং মেথড, এই ধরনের আর্ট ইন্টিগ্রেটেড মেথড এখানে প্রযোজ্য হবে। এই কারিকুলামের সঙ্গেই সঙ্গতি রেখে আমরা জানি যে প্রি প্রাইমারি এডুকেশানে কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন, বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ এবং শারীরবৃত্তীয় বিকাশ, 3 ধরনের বিকাশমান পর্যায়কে গুরুত্ব দিয়ে 5টি ডেভেলপমেন্ট এরিয়া, ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট, সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন ডেভেলপমেন্ট, কগনিটিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাস্থেটিক, the last development area is aesthetic appreciation and creative expression। এই 5টি ডেভেলপমেন্ট এরিয়াকে যদি ফলো করা যায় তাহলেই আসলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ইসিসি সার্থকভাবে আমরা প্রয়োগ করতে পারব। সেজন্যেই যা প্রয়োজন তা হচ্ছে, কি প্রয়োজন সেটাও এনইপি বলেছে চ্যাপ্টার 1-এর এই অংশে। বালভাটিকা অর্থাৎ এই যে 3+, 4+, 5+ এজের বাচ্চাদের জন্য যথাক্রমে নিচের দিকে 2টি স্তর এবং ওপরের প্রি প্রাইমারি, এই মিলে বালভাটিকা তার একাডেমিক প্রোগ্রামিংয়ে যে উপাদানগুলি থাকা প্রয়োজন, প্রথমত লার্নিং আউটকামস, দ্বিতীয়ত লার্নিং অ্যাক্টিভিটি, তৃতীয়ত লার্নিং ওয়ার্কশিটস, চতুর্থ খুব সহজ কিছু অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এদের
কী ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে তার কিছু রিফ্লেকশন, পরবর্তীতে যাকে আমরা ইভ্যালুয়েশন হিসেবে বলতে পারি, তেমন কিছু প্রস্তাবনা যদি রাখা যায়। ফলে এই এনসিএফ ইসিসিই এই অংশের কারিকুলাম আসলে মূলত এমন একটা কমন কারিকুলাম, আমরা কমন কারিকুলামকে এখানে পাবো প্যারা 1.6-এ দেখতে পাচ্ছি কমন কারিকুলাম, যে কমন কারিকুলাম এই বালভাটিকা বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনে যারা কাজ করছেন তারা যেন সবাই ফলো করেন। আমরা জানি অঙ্গনওয়াড়ি সেন্টার, আমাদের রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার সারা দেশের মতো একই রকমভাবেই WCD ডিপার্টমেন্ট তারা কেয়ার অ্যান্ড এডুকেশনের যে ফ্রেমওয়ার্ক প্রযোজ্য রেখেছেন, প্রয়োগ যেভাবে হয় যথার্থভাবে যেভাবে হয়ে চলেছে তার সঙ্গেই সঙ্গতি রেখে বাচ্চাদের যেন লার্নিং আউটকাম, আমাদের স্কুলে যে প্রি প্রাইমারি 5 বছরের বাচ্চারা পড়ছে তাদের লার্নিং আউটকাম একই রকম হয়। সেই জন্য একটা কমন কারিকুলাম তৈরি করবার কথা বলা হয়েছে, যে কমন কারিকুলামের অন্তর্গত থাকবে লার্নিং আউটকামস, থাকবে লার্নিং অ্যাক্টিভিটি, থাকবে ওয়ার্কশিটস, থাকবে লিস্ট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, থাকবে টিচিং লার্নিং মেটেরিয়াল। এই সকলকে কিভাবে সার্থকভাবে প্রয়োগ করা যায় সেই জন্যেই এনইপি এই ইসিসির ওপরে 6 মাসের একটি সার্টিফিকেট কোর্স করবার কথা বলেছে, সেই প্রস্তাব রাখা আছে এখানে। তার মধ্যে দিয়ে যেন এই কাজে যারা নিযুক্ত আছেন বা আগামী দিনে হবেন তারা যেন এমন সার্টিফিকেট কোর্স করে আসতে পারেন বা করে নেন, তাহলে তাদের কাছ থেকে আমাদের শিশুরা আরও ভালো কেয়ার অ্যান্ড এডুকেশন পাবে। কিন্তু যারা সার্ভিসে আছেন তাদেরও একই রকমভাবে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্যেই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার্স এই প্রস্তাবও ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এবং একই সাথে এনইপি 2020 তাদের চ্যাপ্টার 1-এ উল্লেখ রেখেছে। আমরা আসতে পারি ঠিক তার পরের পর্যায়ে চ্যাপ্টার 2-তে যে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসির কথা বলা আছে, সেই ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসিকে যদি আরও একটু বিস্তৃতভাবে দেখবার চেষ্টা করি তাহলে আসলে তা ফাউন্ডেশনাল লিটারেসি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফাউন্ডেশনাল নিউমেরেসি অ্যান্ড ম্যাথমেটিক্যাল ডিফারেন্ট লার্নিং এরিয়াস এখানে ফোকাসড হয়ে আছে। সেটা কেমন দেখা যাক, যদি একটু খেয়াল করি তাহলে এর জন্য একটি সুনির্দিষ্ট কারিকুলাম প্রয়োজন। সেই সুনির্দিষ্ট কারিকুলাম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মেনেই হবে। ফলে এখানেও একই রকমভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি এই সুনির্দিষ্ট কারিকুলামকে সার্থকভাবে প্রয়োগ করবার জন্য স্টেট লেভেল মিশন এবং ন্যাশনাল লেভেল মিশন তৈরি করবার কথা বলেছে, এবং যেন সমস্ত বাচ্চাদেরকে যারা প্রি প্রাইমারি স্তরে এসেছে এবং ক্রমাগত তার ওপরের স্তরে উন্নীত হয়েছে, ক্লাস 1 ক্লাস 2 অতিক্রম করে ক্লাস 3-তে পৌঁছাচ্ছে, তাদের ক্লাস 3 অতিক্রম একাডেমিক ইয়ার অতিক্রম করবার পর সকলের যেন লার্নিং আউটকাম একই মিনিমাম লেভেল অফ লার্নিং আউটকামে পৌঁছায়, সেই জন্যেই তার স্ট্যান্ডার্ডাইজড সিরিজ অফ লার্নিং আউটকাম তৈরি করা হয়েছে, যার মাধ্যমে তারা যেন এই অ্যাচিভেবল FLN ইউনিভার্সাল বেঞ্চমার্ক স্তরে পৌঁছাতে পারে। এবং তার জন্য নির্ধারিত বছর ছিল 2025, যেহেতু 2020 সালের প্রস্তাবিত এই এনইপি 2025 5 বছরের মধ্যে এই টার্গেট রাখা হয়েছে। তো আমরা যদি সেখানে কোনো ঘাটতি থেকে থাকে তাহলে আরও সচেষ্ট হব যেন আগামী 1 বছরের মধ্যে এই লার্নিং আউটকাম লেভেলে আমাদের বাচ্চাদেরকে পৌঁছে দিতে পারি। তৃতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে স্টুডেন্ট এবং টিচারের যেন তাদের আনুপাতিক সামঞ্জস্য বিদ্যালয় স্তরে বজায় থাকে, সেই জন্যও চ্যাপ্টার 2-তে টিচার্স ভ্যাকান্সি এবং একই সঙ্গে টিচারের রিক্রুটমেন্ট যেন যথাযথভাবে হয়, যথাসময়ে হয়, তা সেই প্রস্তাবনাও ন্যাশনাল এডুকেশন পলিসি রেখেছে। FLN কারিকুলামের অন্তর্গত বেশ কয়েকটি বিষয় আসলে FLN কার্যক্রমকে সার্থক করে তুলতে পারে। কেমন হতে পারে? আমরা যদি ফাউন্ডেশনাল লিটারেসি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন এরিয়াকে দেখি তাহলে এই মোটামুটি 10টি এমন ধরনের সাব জোন রয়েছে যার উপরে এই ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসি প্রোগ্রামকে আমরা স্কুল লেভেলে সার্থকভাবে প্রয়োগ করতে পারি। শুরু হতে পারে কোথা থেকে? আমরা জানি বলা বলি, তাহলে ওরাল ফ্লুয়েন্সি থেকে, যা থেকে আসলে তারপরে আসবে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, ভোকাবুলারি, এরপরে আসবে কনসেপ্ট অ্যাবাউট প্রিন্ট, তারপরেই চলে আসে এর সঙ্গে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেসের সঙ্গে সঙ্গতি রেখে ফ্লুয়েন্ট রিডিংয়ে পৌঁছানোর পূর্বে আমরা
মিনিংফুল রিডিং এবং ফ্লুয়েন্ট রিডিংয়ের কথা রিদমিক রিডিং আসতে পারে, রাইটিং স্কিলের যে এরিয়াগুলো আছে তার মধ্যে মূলত আমরা এখানে বলতে পারি যে বেসিক রাইটিং এবং তারপর ক্রিয়েটিভ রাইটিং স্তরে যেন বাচ্চাদেরকে পৌঁছে দিতে পারি। নিউমেরিসি স্তরে একই রকমভাবে প্রি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এবং তারপরেই আসে নাম্বার, তারপরে প্লেস ভ্যালু, তারপর চলে আসে নাম্বার অপারেশন, এর সঙ্গে সঙ্গে মেজারমেন্ট আসে, স্পেশিয়াল আন্ডারস্ট্যান্ডিং বেসড 3D 2D স্ট্রাকচার কীভাবে ড্রয়িং করতে হয়, তার ডিফারেন্ট অ্যাট্রিবিউটস কী রয়েছে, সোশ্যাল এনভায়রনমেন্টে এমন ধরনের কী ধরনের এক্সাম্পল আছে, এর সঙ্গে ডেটা ইন্টারপ্রিটেশন আসে, তার সঙ্গে চলে আসে ফ্র্যাকশন, তার সঙ্গে চলে আসে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের চারটে বিশেষ প্রক্রিয়ার মধ্যে গুণ, যোগ, ভাগ, বিয়োগের মতো অংশ কিভাবে কমে, চলে আসে এই ফাউন্ডেশনাল লিটারেসির থেকে আগত একটি অত্যন্ত জরুরি লার্নিং আউটকাম যা লার্নিং কম্পিটেন্সি হিসেবে নিউমেরিসিকে সাপোর্ট দিতে পারে, তা আসলে আন্ডারস্ট্যান্ডিং। সেই আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা এখানে পেতে পারি আরও একটা বড় ডোমেইন নিউমেরিসির ক্ষেত্রে, যা কার্যকারী হয় স্টোরি সামের ক্ষেত্রে। তো এমনিভাবে এই কারিকুলামের মধ্যে ডিফারেন্ট সিরিজ অফ লার্নিং আউটকাম যদি ক্লাস ওয়াইজ জাস্টিফাইড এবং গ্রেডেড থাকে, সেই প্রস্তাবনাও এই এফএলএন কারিকুলামের অন্তর্ভুক্ত হবে। ফলে এফএলএন কারিকুলামে যেমন লিস্ট অফ লার্নিং আউটকামস আসবে, লিস্ট অফ লার্নিং অ্যাক্টিভিটিস আসবে, ইনস্ট্রাকশনাল ডিজাইন আসবে, কোন কোন ধরনের কত রকমের ভ্যারাইটি রেখে মেথোডোলজিতে এই কার্যকারী পদক্ষেপে শিক্ষক অগ্রসর হবেন, কী ধরনের টিএলএম ব্যবহার করবেন, কী ওয়ার্কশিট ব্যবহার করবেন। 3 রকমের ওয়ার্কশিটের কথা আমরা জানি, তার এক্সাম্পল কেমন হতে পারে, যেমন লার্নিং ওয়ার্কশিট, যেমন অ্যাসেসমেন্ট ওয়ার্কশিট, এবং এই দুয়ের মাঝে থাকা আরেক ধরনের ওয়ার্কশিট যাকে আমরা প্র্যাকটিস ওয়ার্কশিট বলি। এখন আমরা লক্ষ্য করলে দেখব সব বাচ্চারাই যে একেবারে 3 বছরের অঙ্গনওয়াড়ি, তারপর 4 বছরের অঙ্গনওয়াড়ি, তারপরে 5 বছর বয়সের অঙ্গনওয়াড়ি, অথবা আমাদের প্রি প্রাইমারি পড়ে ক্লাস 1-এ আসছে এমন তো নয়, ক্লাস 1-এ সরাসরি কোনো বাচ্চারাও ভর্তি হতে পারে। এখন এরা যখন সে বিদ্যালয়ের এই নির্দিষ্ট পাঠ্য বইতে অংশগ্রহণ করে, তখন এর পূর্বের একটা প্রিপেয়ার্ডনেসের প্রয়োজন হয়। সেই অংশের জন্যেই স্কুল প্রিপারেশান মডিউল তৈরি করবার কথা এনইপি বলেছে চ্যাপ্টার 2-তে, যে স্কুল প্রিপারেশান মডিউল আসলে ক্লাস 1-এ যে লার্নিং আউটকামসগুলি রয়েছে সেই লার্নিং আউটকামসে পৌঁছানোর জন্য যে টেক্সট বইতে রয়েছে সেই টেক্সটকে কার্যকরী লার্নিং অ্যাক্টিভিটিতে প্রয়োগ করবার ক্ষেত্রে এই ধরনের স্টুডেন্ট যারা এর আগের অন্য কোনো শিক্ষা বর্ষের অভিজ্ঞতা সম্পন্ন নয়, তাদের জন্য কী ধরনের অ্যাক্টিভিটি করা যায়, এই স্কুল প্রিপারেশান মডিউলে সেই ধরনের প্রস্তাবনা রাখতে বলা হয়েছে, যেখানেও একই রকমভাবে লার্নিং অ্যাক্টিভিটি, কিছু ওয়ার্কশিটস, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখবার কথা বলা হয়েছে। তো এমন প্রক্রিয়া যদি একটি উন্নততর পথ দেখাতে চায় এবং আমাদের আরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে, সেই জন্যেই এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি, আমাদেরও ক্যাপাসিটি বিল্ড আপের প্রয়োজন আছে। তাই সারা দেশ জুড়ে ন্যাশনাল ইনিশিয়েটিভস ফর স্কুল হেডস, টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট, এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম, অনলাইন কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং প্রোগ্রাম দীক্ষা প্ল্যাটফর্মে স্থান রাখা হয়েছে, এবং এই ধরনের ট্রেনিং প্রোগ্রামে আমাদের টিচাররা যেন পার্টিসিপেট করেন, এবং পার্টিসিপেট করবার জন্য তারা ক্রমাগতভাবে উৎসাহিত করবেন অন্য শিক্ষকদেরকেও একই রকমভাবে, এবং রেজিস্ট্রেশনের পর কোর্স চয়েস করে নিয়ে সেই ধরনের কোর্সে তারা অংশগ্রহণ করে নিজেদেরকে আপডেট করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি কিছু কোর্স নাম এখানে বলা আছে যা প্রাইমারি টিচাররা করতে পারেন, এবং এর মধ্যে বেশ কিছু অংশ রয়েছে সরাসরি আমাদের এই লার্নিং
আউটকাম বেসড, অ্যাক্টিভিটি বেসড, ইসি এবং এফএলএন কার্যক্রমের সঙ্গে যুক্ত। আপনারা খেয়াল করলে দেখবেন যে নিষ্ঠা এফএলএন, নিষ্ঠা ইসিসি এবং এর সঙ্গে আরও অন্যান্য আমরা যে ডোমেনগুলোর কথা একটু আগে বলছিলাম, সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট এরিয়া, আমরা বলছিলাম ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট এরিয়া, ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট এরিয়া, তার সঙ্গে সঙ্গতি রেখে তাদের লার্নিং আউটকামগুলো যেন এখানে আসতে পারে, সেই জন্যেই রিফ্লেক্ট হয় স্টুডেন্টের মধ্যে। সেই জন্যই টিচারকে ওরিয়েন্টেড করতে গেলে এই ধরনের লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যিনি ভালো শিখতে পারেন তিনি আরও ভালো পড়াতে পারেন। ফলে এই প্রতিনিয়ত এই কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে আধুনিক প্রযুক্তির সহযোগিতায় আরও সহজতর বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন শিখন উপাদানকে কত সহজে ব্যবহার করে হটস্পট এরিয়া যা লার্নিং গ্যাপ হিসেবে স্টুডেন্টদের মধ্যে খুঁজে পেয়েছেন তাকে অতিক্রম করা যায়, তারই একটা সুন্দর উদাহরণ একের পর এক এই দীক্ষা প্ল্যাটফর্মে বিভিন্ন কোর্সে চলে আসছে। ফলে আমরা এই অনুষঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করতে পারি, আপনারা শুরু করেছেন এবং আরও এগিয়ে নিয়ে যান, নিজেদেরকে ওরিয়েন্টেড করুন, সেন্সিটাইজ করুন এবং আপনাদের এই ওরিয়েন্টেশন, আপনাদের এই সেন্সিটাইজেশনের সরাসরি বলা যেতে পারে আউটকাম আমাদের স্টুডেন্টদের মধ্যে পৌঁছে যাক। পিয়ার টিউটরিং একটি অত্যন্ত আনন্দজনক কার্যকরী প্রক্রিয়া, চ্যাপ্টার 2-তে তা মেনশন করা আছে। আমরা হাওয়ার্ড গার্ডনারস মাল্টিপল থিওরি অফ ইন্টেলিজেন্সের বেশ কিছু ইন্টেলিজেন্সের কথা এখানে স্মরণ করতে পারি। যেমন ধরা যাক ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, যেমন ধরা যাক লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স, এবং আরও একটি ইন্টেলিজেন্স প্যাটার্ন যাকে আমরা বলতে পারি ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। এই 3 ধরনের ইন্টেলিজেন্স এবং অন্যান্য যে ইন্টেলিজেন্স প্যাটার্নগুলো আছে সেই ইন্টেলিজেন্স প্যাটার্ন আস্তে আস্তে শিশুদের মধ্যে ফুটে ওঠে। এখন কোনো কোনো শিশুর মধ্যে খুব দ্রুত এর বিকাশ হয় ভালো, সে কারণেই বাইরে থেকে শিক্ষক হিসেবে শিক্ষিকা হিসেবে আমরা দেখে বলতে পারি যে হ্যাঁ এই বাচ্চাটি ভালো শিখছে, ও ভালো মেয়ে। ফলে এই যে শিশুরা শুধু যে নিজের জন্য শিখতে পারছে শিক্ষা নিজের জ্ঞান নির্মাণ করতে পারছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অন্যকেও শেখাতে সক্ষম। ফলে এদের এই টিচিং রোল এই শিশুদেরকে স্যাটিসফ্যাকশন আনবে, লিডারশিপ এনে দেবে এবং 21st সেঞ্চুরি স্কিলসের আমরা আসছি সেই আলোচনায় আরও বেশ কিছু স্কিলকে এক্সপ্লোর করে দেবে। আর যে বাচ্চারা ভয়ে বলতে পারে না, তাদের যে অসুবিধা সেই অসুবিধা খুব সহজে তাদের সহপাঠীদের কাছে সে তুলে ধরতে পারবে। ফলে যে ভালো পারে আর যে ভালো পারছে না এই উভয়ের মধ্যে যদি এই পিয়ার টিউটরিংয়ের ব্যবস্থা রাখা যায় তাহলে খুব সহজে আমরা দেখব শিশুদের অসুবিধা বেশ কিছু শিশু খুব সহজে মিটিয়ে ফেলতে পেরেছে। ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি প্রোগ্রামে সার্থক করে তুলতে গেলে অজস্র রিডিং রেফারেন্স এবং ম্যাথমেটিক্যাল বা রিজনিং রেফারেন্স বিভিন্ন কন্টেন্টের প্রয়োজন হয়। ফলে লাইব্রেরি বুকস মেটেরিয়াল হিসেবে এই ধরনের বইগুলোকে স্কুলে রাখবার কথা এবং শিশুদের নিয়মিতভাবে ব্যবহার করতে বলার কথা বলা হয়েছে এই কার্য প্রক্রিয়ার মধ্যে। সকালে যখন শিশুরা এসে পৌঁছায় তখন তাদের একটা নিউট্রিশাস ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করবার কথা বলা হয়েছে, স্টুডেন্টদের জন্য ওয়ার্ক বুক তৈরি করে তাদেরকে প্রোভাইড করবার কথা বলা হয়েছে। সমস্ত প্রক্রিয়াটি শিক্ষক শিক্ষিকারা কীভাবে পরিচালনা করবেন তার জন্য একটা সুস্পষ্ট নির্দেশিকা, সেই নির্দেশিকার মধ্যে বিভিন্ন এক্সাম্পল থাকবে, এক্সাম্পল ফর ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট ওয়ার্কশিটস, লিস্ট অফ লার্নিং আউটকামস, ইনস্ট্রাকশনাল ডিজাইন, লার্নিং অ্যাক্টিভিটিস, লিস্ট অফ টিএলএমস। টিএলএমে যে ধরনের মেটেরিয়াল নো কস্ট, যে ধরনের মেটেরিয়াল লো কস্ট, যে ধরনের মেটেরিয়াল বাইরে থেকে কিনতে হয়, কী কী কাজে ব্যবহার হয়, মাল্টি ইউজেস মাল্টিফ্যাসেটেড কেমন হতে পারে, সব যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাহলে সহজেই শিক্ষক শিক্ষিকারা সেইগুলিকে ব্যবহার করতে পারবেন নিজের স্কুলে এবং আরও সমৃদ্ধ করতে পারবেন এই ধরনের কোন একটি গাইড বুককে। ফলে এমন একটি হ্যান্ডবুকে তারা নিজেরাও লিখতে পারবেন কি প্রক্রিয়ায় নিজের সফলতাকে তিনি পৌঁছে দিতে পেরেছেন শিক্ষার্থীদের ক্রমবিকাশের মধ্য দিয়ে। ফলে টিচার্স হ্যান্ডবুক আসলে ক্রমাগত
হয়ে উঠবে টিচার্স ডায়েরি, এবং সেই টিচার্স ডায়েরিতে তিনি লিখতে শুরু করবেন তার ইনোভেটিভ ডিফারেন্ট মেথোডোলজি, যার রিফ্লেকশানে স্কুলের শিশুদের বিকাশ ক্রমাগত আগের থেকে আরও অনেক ভালো হবে। বিভিন্ন ধরনের লার্নিং আউটকামসকে কীভাবে লার্নিং কন্টেন্টের সঙ্গে ম্যাচ করানো যায়, এই প্রক্রিয়ার মধ্যে শিক্ষকরা যদি থাকেন তাহলে অনেক বেশি মাত্রায় এই লাইব্রেরি বুকসে যে রেফারেন্স বইগুলো থাকবে সেগুলোকে ব্যবহার করা যাবে। আমরা চলে আসি প্রাইমারি টিচারদের কোর্সের পর আমরা চ্যাপ্টার 3-তে আসতে পারি। চ্যাপ্টার 3 ড্রপ আউট কমিয়ে আনা এবং ইউনিভার্সাল অ্যাক্সেস টু এডুকেশন অ্যাট অল লেভেলের কথা বলে। লেভেল বলতে ওই যে 5টা লেভেল, ফাউন্ডেশনাল লেভেল, প্রিপারেটরি লেভেল, 4টি লেভেল, ফাউন্ডেশনাল লেভেল, প্রিপারেটরি লেভেল, মিডল অ্যান্ড সেকেন্ডারি, 5 + 3 + 3 + 4, 5 + 3 + 3 + 4। এখানে যে সেকেন্ডারি লেভেল, সেই সেকেন্ডারি লেভেল আসলে 9-10কে নিয়ে সেকেন্ডারি লেভেল। আর প্রিপারেটরি লেভেল আসলে আমরা প্রথমে ফাউন্ডেশন লেভেলের কথা ইতিপূর্বে বলেছি। ফাউন্ডেশনাল লেভেল আসলে ছিল প্রথম 5 বছরে, যা ক্লাস 2তে শেষ হয়। তারপরের যে লেভেল সেই লেভেল প্রিপারেটরি লেভেল, যা ক্লাস 3, 4, 5 নিয়ে রয়েছে। তারপরের লেভেল বা মিডল স্টেজ, তা আসলে 6, 7, 8-এর, এবং তারপরে সেকেন্ডারি ফেজ আসলে 9, 10, 11, 12-এর। তো এখন সমস্ত লেভেলেই যেন এই ইউনিভার্সাল অ্যাক্সেস 100% GER এর মধ্যে দিয়ে ফুটে ওঠে। অর্থাৎ যে বয়সের বাচ্চারা, পপুলেশনে যতজন বাচ্চা রয়েছে সেই বয়সের যতজন বাচ্চা পপুলেশনে আছে ততজন বাচ্চাই যেন স্কুলের আঙিনায় থাকে। এজ অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসে ভর্তি হওয়ার অনুষঙ্গে লেভেল ওয়াইজ যে বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ার কথা সে যেন প্রাইমারি স্কুলে থাকে, তার বাইরে না থাকে। পপুলেশনের লেভেল ওয়াইজ সমস্ত শিশুরা যেন বিদ্যালয়ের স্তরে থাকে, পঠন পাঠন প্রক্রিয়ার মধ্যে থাকে। এবং এই সঙ্গেই আমরা আমাদের এনশিওর করতে হবে 2030 সালের মধ্যে বিভিন্ন লেভেলের এই GER যেন 100%-এ পৌঁছে যায়। আমরা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবার জন্য আমাদের চ্যালেঞ্জ এরিয়াগুলোকে ওভারকাম করবার কথা এখানে বলা হয়েছে এই চ্যাপ্টারে। ফলে চ্যালেঞ্জ এরিয়ার মধ্যে যা আছে তা হচ্ছে গার্লস এডুকেশন। তাই গার্লস এডুকেশনকে এনশিওর করতে গেলে সারা দেশ জুড়ে এমন প্রভিশন তৈরি করতে হবে যেন গুড কোয়ালিটি গার্লস এডুকেশন স্টুডেন্টদের জন্য প্রোভাইড করা যায়। ফলে কি কি অংশের আমাদের বিশেষ উদ্যোগ নিয়ে স্কুলে আমরা কোয়ালিটি স্কুলস তৈরি করতে পারি, এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। একদম প্রথমেই বলা যেতে পারে কোয়ালিটি টিচার। সেকেন্ড, আমরা হেলথ হাইজিন রিলেটেড ইস্যুকে স্থান দিতে পারি। ফলে এনইপি এই অংশে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে যেন স্কুলে ভেন্ডিং মেশিন, স্যানিটেশন প্র্যাকটিসের জন্য অন্য সমস্ত ব্যবস্থাপনা স্কুলে থাকে, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট, সেই সাথে ডিজিটাল এডুকেশন, স্কিল এডুকেশন এবং সেলফ ডিফেন্স। লোকাল ল্যাঙ্গুয়েজ টিচারের ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এনইপি, কারণ লোকাল ল্যাঙ্গুয়েজে যারা কথা বলতে পারেন তারাই আসলে ওই হ্যাবিটেটে বসবাসকারী স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। ফলে ল্যাঙ্গুয়েজের যে ডিফারেন্ট ডায়ালেক্ট আছে সেই ডায়ালেক্টের ওপরে গুরুত্ব রেখে লোকাল ল্যাঙ্গুয়েজ টিচারকে স্পেশাল ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থাপনার কথা এনইপি এই অংশে বলেছে। বিভিন্ন ওডিএল কোর্স, এনআইওএস এবং এসআইওএস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর রবীন্দ্র ওপেন স্কুলিং এবং তার সঙ্গে এনআইওএস রয়েছে। এই উভয় সুযোগকে কাজে লাগিয়ে যারা ড্রপড আউট, নেভার এনরোলড, ওভার এজেড চাইল্ড অথবা পার্সন যারা আছে তারা যেন এই এডুকেশনের সুযোগ পেতে পারে, সেই সুযোগ এর উপরে বিশেষ করে গুরুত্ব আরোপ করার কথা এনইপি এই অংশে বলেছে। ভলেন্টিয়ার প্রোগ্রাম, স্কুল ভলেন্টিয়ার প্রোগ্রাম বিদ্যাঞ্জলি হিসেবে আমাদের সামনে এসেছে, এনইপি এনেছে, এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি কীভাবে ফর্ম করতে হয় এবং যেন সমস্ত বিদ্যালয়ে করা হয় সেই গুরুত্ব এই অংশে এই চ্যাপ্টারে আরোপ করা হয়েছে। ফলে বিদ্যাঞ্জলি এমন একটি প্রোগ্রাম যা আসলে ট্রিবিউট টু এডুকেশন, যেখান থেকে বিদ্যা অর্জন করেছি সেখানেই আমাদের প্রাপ্য, আমাদের প্রদেয় অঞ্জলি যেন আমরা দিতে পারি।
কারা করতে পারেন এই ভলেন্টারি কাজে? যে কোনো ইন্ডিয়ান সিটিজেন অথবা কোনো অর্গানাইজেশন যে কোনোভাবেই এখানে স্কুলকে সাপোর্ট দিতে পারেন। সেটা হেলথ অ্যান্ড ওয়েলনেস হতে পারে, ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাসেট সাপোর্ট হতে পারে, একাডেমিক সাপোর্ট হতে পারে, কো স্কলাস্টিক্স অ্যাক্টিভিটিস সাপোর্ট হতে পারে, কেরিয়ার গাইডেন্স হতে পারে, ডিজিটাল সাপোর্ট হতে পারে, কিন্তু কখনোই কোনো মনিটারি সাপোর্ট এখানে দেয়া যাবে না। ফলে পোর্টালে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই যে বিদ্যাঞ্জলি প্রোগ্রাম তা কমিউনিটির ভলেন্টিয়ার প্রোগ্রামের মধ্যে দিয়ে কমিউনিটি পার্টিসিপেশন স্কুলকে সাপোর্ট দেবে। স্কুলের কার্টেলিং, ঠিক আগের যে অংশে আমরা বলছিলাম, কার্টেলিং ড্রপ আউট রেট অ্যান্ড এনশিওরিং ইউনিভার্সাল অ্যাক্সেস টু এডুকেশন অ্যাট অল লেভেলে এই সাপোর্ট যেন আসতে পারে, এডিপি সে কথা বলেছে। স্কুল ম্যানেজমেন্ট কমিটি ফর্মের কথা সমস্ত স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে। স্কুলে যে গভর্নিং বডি রয়েছে সেই গভর্নিং বডির মডিফিকেশান ঘটিয়ে অথবা গভর্নিং বডিকে এর সঙ্গে সাযুজ্য রেখে স্কুলে একটি স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেন তৈরি করা হয়, যে ম্যানেজমেন্ট কমিটি ফরমেশনের মধ্যে দিয়ে স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি হবে, কমিউনিটির স্কুলকে সাপোর্ট দেবে। একই রকমভাবে কমিউনিটি এডুকেশনের জন্য বা কমিউনিটি লার্নিং পার্সপেক্টিভে বা অ্যাওয়ারনেসের জন্য স্কুলও কমিউনিটিতে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবে। এরপরে যে চ্যাপ্টার রয়েছে তা কারিকুলাম অ্যান্ড পেডাগজি ইন স্কুলস, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দীর্ঘতম অংশ। সমস্ত লেভেল বলতে ফাউন্ডেশনাল লেভেল, প্রিপারেটারি লেভেল, মিডল লেভেল, সেকেন্ডারি লেভেল, সবকটি লেভেলের বিভিন্ন একাডেমিক, কোস্কলাস্টিক্স অ্যাক্টিভিটি এবং বিভিন্ন প্রোগ্রামের কথা এখানে বলা আছে। আমরা একটু একটু করে দেখি। প্রথমে স্কুল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কেমন হবে, 5+3+3+4 আমরা একটু আগে বলেছি। এরপরেই রয়েছে বিভিন্ন স্টেজের কারিকুলামকে যেন যথাযথভাবে তৈরি করা হয়। কারিকুলাম যদি যথাযথভাবে তৈরি হয় তবেই কারিকুলামের মধ্যে সিলেবাস তৈরি হতে পারে, বিষয় নির্বাচন হতে পারে, সিলেবাস তৈরি হতে পারে এবং সেই সিলেবাস অনুযায়ী টেক্সট বইও তৈরি হতে পারে। টেক্সট বই, সিলেবাস এবং বিষয়গুলি নির্বাচনের সঙ্গে সঙ্গতি রেখে লার্নিং আউটকাম সিরিজও তৈরি হতে পারে। ফলে সমস্ত লেভেলের কারিকুলামকে যথাযথভাবে পুনর্নির্মাণ অথবা বলা যেতে পারে নতুন কিছু সংযোজনের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে নেওয়ার প্রয়োজন আছে, এনইপি সে কথা বলেছে। লক্ষ্য রাখতে হবে যে এই কারিকুলাম যেন প্রত্যেক লেভেলে স্টুডেন্টদের হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য কার্যকরী হয়। তো সেই হলিস্টিক ডেভেলপমেন্টে আমরা জানি হলিস্টিক ডেভেলপমেন্টে কোন কোন এরিয়াতে কার্যকারী হতে পারে। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মোটর ডেভেলপমেন্ট, সেকেন্ড মেন্টাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, থার্ড সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, ফোর্থ cognitive and intellectual development, fifth cultural development, creative aesthetic appreciation, কালচারাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গতি রেখে মোরাল অ্যান্ড এথিক্যাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং স্পিরিচুয়াল ইনওয়ার্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লজিক্যাল ম্যাথমেটিক্যাল ডেভেলপমেন্টের কথা বলা যায়। এই প্রায় 9 থেকে 10টির মতো এরকম ডেভেলপমেন্ট এরিয়াকে যদি ফোকাস করে কারিকুলামকে বিভিন্ন লেভেলে টার্গেট জোনে ভাগ করে নেওয়া যায় এবং লার্নিং কন্টিনিউয়ামগুলি ঠিক করা যায়, তবেই এই কারিকুলাম উপযুক্ত লার্নিং আউটকামস আমাদেরকে দিতে পারে, যে লার্নিং আউটকামস ধরে বিষয়ভিত্তিকভাবে সিলেবাস তৈরি হতে পারে এবং সেই সিলেবাসের ওপরে টেক্সট বই নির্মাণ হতে পারে। এখন শিক্ষার্থীর এই হলিস্টিক ডেভেলপমেন্ট বা অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে কি না, সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার অ্যাফেক্টিভ ডেভেলপমেন্ট, এগুলো যথাযথভাবে হচ্ছে কি না সেটা দেখবার জন্যই একটা কম্প্রিহেন্সিভ কন্টিনিউয়াস ইভালুয়েশন সিস্টেম জারি রাখা দরকার, একেবারেই ক্লাস 1 থেকে ওপরের দিকের বিভিন্ন ক্লাস পর্যন্ত। এমনও হতে পারে যে আমরা যদি লেভেল ভিত্তিকভাবে ভাবি তাহলে ফাউন্ডেশনাল লেভেল, প্রিপারেটারি লেভেল, মিডল লেভেল এবং সেকেন্ডারি লেভেল পর্যন্ত। এনইপি আমাদেরকে শিখিয়েছে যে প্রতিটি লেভেলের এই কারিকুলাম এবং তার সঙ্গে লার্নিং আউটকামস, তার সঙ্গে টেক্সট বই, তার সঙ্গে লার্নিং অ্যাক্টিভিটি, তার সাথে লার্নিং মেটেরিয়াল, টিচিং লার্নিং মেটেরিয়াল এবং ডিফারেন্ট ইভালুয়েশন টুল, যাকে আমরা লার্নিং ওয়ার্কশিটস, অ্যাসেসমেন্ট ওয়ার্কশিটস বা তার সঙ্গে আমরা প্র্যাকটিস ওয়ার্কশিট হিসেবে জেনেছি। এই ধরনের বিভিন্ন উপাদানের ব্যবহার করে শিক্ষার্থীর বিভিন্ন স্তরে
বিকাশ কেমনভাবে হচ্ছে তা জানবার জন্য হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করবার প্রয়োজন আছে। এনইপি সে কথা বলেছে এবং এনইপি মেনেই এই হলিস্টিক রিপোর্ট কার্ড শিক্ষার্থীদের যে ধরনের এনইপি মেনে হলিস্টিক রিপোর্ট কার্ড শিক্ষার্থীদের যে ধরনের তথ্য আমাদের সামনে আনতে পারে তা আসলে শিক্ষার্থীর বায়োডেটা, ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, learning perspective of cognitive domain, behavioral learning outcomes and authentication by the teachers and guardians. এখন এখানে এই একটু লক্ষ্য করলে দেখা যাবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন একটা নির্দিষ্ট সময়ের পরে শিক্ষার্থীর লার্নিং সাস্টেনেবল হয়েছে কিনা সেটা দেখবার জন্য, যে আউটকাম সাস্টেনেবল হয়েছে কিনা সেটা দেখবার জন্য যে সামেশন অফ ইভ্যালুয়েশন, তাই আসলে সামেটিভ ইভ্যালুয়েশন। এবং শিখতে শিখতে শিক্ষার্থী কোন স্তরে আছে সেটা দেখবার জন্য যে ইভ্যালুয়েশন, তার নাম ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তো ইভ্যালুয়েশন ডিউরিং দ্য ফরমেশন অফ নলেজ যদি ফর্মেটিভ ইভ্যালুয়েশন হয়, ফলে এখানে লার্নিং আউটকামস যেমন পাওয়া যাবে তেমনি লার্নিং গ্যাপস পাওয়া যাবে। তো লার্নিং গ্যাপ যদি সামনে চলে আসে তাহলে লার্নিং গ্যাপ ফিল আপ করবার জন্য রেমিডিয়াল স্টেপ নেওয়া যাবে। সেই রেমিডিয়াল স্টেপই আসলে শিক্ষার্থীর লার্নিং গ্যাপ মিটিগেট করে পরবর্তী টেক্সটের উচ্চতর কম্পিটেন্সিতে উত্তীর্ণ হতে সাহায্য করবে। ফলে লার্নিং গ্যাপ during the construction of knowledge during the formative evaluation find out হবে এবং মিটিগেট হয়ে যাবে। শিক্ষার্থীর এই মিটিগেশনের মধ্যে দিয়ে শিক্ষার্থী ক্রমাগত তার নিচের দিকের স্তরের থেকে উপরের দিকের স্তরে উত্তীর্ণ হতে পারে। আমরা এখানেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং হলিস্টিক ডেভেলপমেন্ট এরিয়ার উপরে বিশেষ গুরুত্ব আরোপের কথা এনইপি বলেছে এবং সেই মেনেই অগ্রসর হতে পারি। কারিকুলাম কন্টেন্টকে রিডিউস করবার কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে? কোর কারিকুলামকে ফোকাস করবার কথা বলা হয়েছে। অর্থাৎ কন্টেন্টে যেন কোর কন্টেন্ট থাকে, কোর এসেন্সিয়ালগুলি থাকে। কোর এসেন্সিয়াল থাকলে কি হবে? এক্সপ্যান্ড করা যাবে। কখন করা যাবে? শিক্ষক নিজে পড়ানোর সময় করতে পারবেন, শিক্ষার্থীকে ভাবতে শেখাতে পারবেন, তার ইমাজিনেশনে সে এই ধরনের আরও কন্টেন্টের অনুষঙ্গে সে বিভিন্ন রেফারেন্স এক্সাম্পল খুঁজতে শুরু করবে। তাহলে কোর এসেন্সিয়ালকে রেখে টেক্সট বই পুনর্নির্মাণ করবার কথা এই চ্যাপ্টার 4 কারিকুলাম অ্যান্ড পেডাগজি ইন স্কুলস এরিয়াতে ন্যাশনাল এডুকেশন পলিসি বলেছে। টেক্সট বইকে কম্প্রিহেন্সিভ রিভিশন করবার কথা বলা হয়েছে এবং কোর এসেন্সিয়ালকে ফোকাস করবার কথা বলা হয়েছে। সেই সঙ্গে স্টেম টেকনোলজি, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অ্যান্ড টেকনোলজি, স্টেম টেকনোলজির ব্যবহারের মধ্যে দিয়ে কিভাবে সায়েন্স অ্যান্ড অলসো ইন ম্যাথমেটিক্স লার্নিং জোনে শিক্ষার্থীকে অনেক বেশি সহজতর করে তোলা যায়, সেই ভাবনা প্রয়োগ করবার কথা এনইপি বলেছে। ফলে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং বলতে যা বোঝায়, সেই এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং যেহেতু লার্নিং বাই ডুইংয়ের মধ্যে দিয়ে হয়, তাই আমাদের বিজ্ঞান বইয়ে এবং গণিতের বইয়ের এমন কিছু যদি অ্যাক্টিভিটিকে রাখা যায় নির্মাণ করবার সময়, পুস্তক নির্মাণের সময়, অথবা বইতে রয়েছে এমন কন্টেন্টকে বেস করে যদি এমন অ্যাক্টিভিটি ডিজাইন করা যায় যা শিক্ষার্থীকে লার্নিং বাই ডুইংয়ের মধ্যে দিয়ে লার্নিং আউটকামসে পৌঁছে দিচ্ছে, তা কিন্তু শিক্ষার্থীর এই লার্নিংকে সাস্টেনেবল করে তুলবে। ফলে আগামী দিনে লার্নিং আউটকামস লার্নিং কম্পিটেন্সিতে কনভার্ট হবে। তার লার্নিং আউটকামস যখন কম্পিটেন্সিতে কনভার্ট হয় তখন তা লার্নিং টুলে পরিণত হয় এবং ব্রড ফরওয়ার্ড হয় বেটার লেভেল অফ লার্নিংয়ে তাকে সহযোগী করে তুলতে ক্রিয়াশীল একটি টুল হিসেবে সে ব্যবহার করতে পারে। এখানেই একই রকমভাবে আমরা ঠিক তার পরের অংশে আসতে পারি। চ্যাপ্টার 4-এর প্যারা এখানে যেগুলো উল্লেখ রয়েছে এগুলো সবই প্যারা আর কি। আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা এবং একই সঙ্গে স্পোর্টস ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বলা হয়েছে। আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন কেমন? আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন থেকেই উঠে আসা এমন একটি কার্যকারী পদক্ষেপ যা আসলে অন্যান্য সাবজেক্টের লার্নিংয়ে সহযোগিতা করে। আর্ট এডুকেশনের মধ্যে যে বিশেষ অ্যাট্রিবিউটসগুলো রয়েছে, ভালো গান গাইতে পারা, ছবি আঁকতে পারা, ছবি আঁকার বিভিন্ন ধরন আছে, স্কেচ রয়েছে, পেন্টিং আছে, স্কাল্পচার আছে, ক্লে মডেলিংয়ের কাজ আছে, এই যে ডিফারেন্ট টাইপস অফ আর্ট ফর্মস আছে, কাপড় সুতোর কাজ রয়েছে, এই ডিফারেন্ট আর্ট ফর্মসগুলোর সময় সে যেহেতু স্পেশাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যায়, রিদমিক মিউজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যায়, তার ভার্বাল লিঙ্গুইস্টিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যায়, এই ডিফারেন্ট আর্ট ফর্মস
আর্ট এডুকেশনের মধ্যে থেকে উঠে এসে আমাদেরকে সাপোর্ট দিতে পারে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে, একই রকমভাবে ম্যাথমেটিক্সে, সায়েন্সে এবং সোশ্যাল সায়েন্সের অন্য সাবজেক্টে। ফলে সমস্ত বিষয়ে যে সমস্ত কন্টেন্ট রয়ে গেছে সেই কন্টেন্টে যে বিশেষ অংশগুলিতে এই আর্ট ইন্টিগ্রেটেড লার্নিংয়ের আউটকামকে সাপোর্ট হিসেবে ব্যবহার করা যায়, তার জন্য একটা সুস্পষ্ট গাইডলাইন তৈরি করবার দরকার আছে। অর্থাৎ আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন এদিকে সাবজেক্ট ওরিয়েন্টেড কার্যকারী ভূমিকা নিয়ে সাবজেক্টের লার্নিং আউটকামে শিশুকে দ্রুত পৌঁছে দিতে সাহায্য করবে। একই রকমভাবে স্পোর্টস ইন্টিগ্রেটেড এডুকেশনেও এরকম ফ্রেমওয়ার্ক তৈরি করবার কথা বলা হয়েছে। ফিট ইন্ডিয়া মুভমেন্টে অনেক বেশি পরিমাণে শিক্ষার্থীদেরকে যদি অংশগ্রহণ করানো যায়, তাহলে তাদের সাইকোমোটর স্কিল ডেভেলপমেন্টে, ফিজিক্যাল মোটর ডেভেলপমেন্ট এরিয়ার, ফাইন মোটর অ্যান্ড গ্রস মোটর স্কিলের ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র এবং দৈহিক বিকাশের এমন একটি সহযোগী অবস্থা তৈরি হয় যা বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারী হয়। এক্ষেত্রেই অন্য অ্যাক্টিভিটিগুলোই ফিট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে অ্যাটাচ হয়ে যেতে পারে, যেমন ওয়ার্ল্ড যোগা ডে, যেখানে শিক্ষার্থীদের কার্যকারী অংশগ্রহণ এমনভাবে তাদেরকে অনুপ্রাণিত করে যেন প্রতিদিন তারা এই মেডিটেশন এবং যোগাব্যায়াম এগুলোতে অংশগ্রহণ করতে পারে। ডিফারেন্ট কোর্স যেন বেছে নিতে পারে শিক্ষার্থীরা, তার সুযোগ রাখবার কথা এই কারিকুলাম ফ্রেমওয়ার্কে বলা হয়েছে। অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে শিশুরা যখন পড়তে পড়তে উঠে আসছে, লার্নিং কম্পিটেন্সির তার বিভিন্ন এরিয়া ছাড়িয়ে যখন শিক্ষার্থীরা পৌঁছাচ্ছে বিভিন্ন সাবজেক্টের ভ্যারিয়েশানে, তখন সেই বিভিন্ন সাবজেক্টের কম্বিনেশনে যে ভ্যারিয়েশান, যে কোর্স ভ্যারিয়েশান আছে, সেই কোর্সগুলো নিজের পছন্দ মতো যেন তারা বেছে নিতে পারে, সেই সুযোগ তাদের জন্য রাখতে হবে। মূলত সেকেন্ডারি জোনে অর্থাৎ 9 থেকে 12 অংশে এই কোর্স চয়েসের সুযোগ রাখবার কথা এনইপি বলেছে। সেমিস্টার সিস্টেমের কথা বলেছে, অর্থাৎ একটি দীর্ঘায়িত পুস্তক যার অনেকখানি অংশ সারা বছর ধরে পড়তে পড়তে যেতে হয়, সেখানে কোনো অ্যানুয়াল এমন কোনো পার্টিসিপেটরি ইভ্যালুয়েশন সিস্টেমে যেন অবতীর্ণ না হতে হয়, তার পরিবর্তে এই কোর্সটির বিভিন্ন অংশকে ছোট ছোট মডিউলে ভেঙে প্রতিটি মডিউল যদি এক একটি ইভ্যালুয়েশন ফ্রেমওয়ার্কে রেখে তার লার্নিং সুনিশ্চিত করা হয়, তাহলে লার্নিং এবং ইভ্যালুয়েশন উভয়ে একে অন্যের সঙ্গে সংযুক্ত হওয়ার কারণে শিক্ষার্থী শিখতে পারে ভালো, এবং পরীক্ষা বা মূল্যায়নের ভীতি তার মধ্যে একেবারেই থাকে না, এবং অনেক বেশি এমন ধরনের শর্টার মডিউল সে ব্যবহার করে বিভিন্ন বিষয়ে শিখতে পারে। আমরা নির্ধারিত 6টি বা 7টি বিষয়ের সঙ্গে যদি এমন ছোট ছোট অন্য মডিউলকেও রাখতে পারি, এনইপি বলছে যেমন যদি ছোট অন্য মডিউলকে রাখতে পারি, তাহলে এআই লার্নিং, তাহলে ডিজিটাল এডুকেশন, সাইবার সিকিউরিটি, তাহলে ফিনান্সিয়াল এডুকেশন, এই ধরনের আর্ট এডুকেশন, এই ধরনের বিভিন্ন অন্য সাবজেক্ট, যে সাবজেক্ট আসলে কনভেনশনাল সাবজেক্ট হিসেবে আমরা পড়ি না, সেই পড়বার সুযোগও শিশুদের মধ্যে আসতে পারে, শিশুদের কাছে থাকে। ফলে এই সেমিস্টার সিস্টেম এবং একই দিকে কোর্স চয়েস, এই দুটোকে কাজে লাগিয়ে এই আমাদের সাবজেক্ট ভ্যারিয়েশন, কোর্স মডিউল ফ্রেমিং এবং একাডেমিক ইয়ারকে বিভিন্ন ছোট ছোট পর্যায়ে ভাগ করে শিক্ষণ ও মূল্যায়ন, এই তিনের অনুষঙ্গে শিক্ষার্থীর লার্নিং আউটকাম যেন যথাযথ হয়, সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে এই চ্যাপ্টার 4 অংশে। তারপরেই রয়ে গেছে যে ডিফারেন্ট লার্নিং আউটকামসগুলো তাহলে কেমন হবে। যে লার্নিং আউটকাম সিরিজ ইতিপূর্বে যেমনভাবেই থাকুক না কেন, আরও একবার নতুন পেডাগজিক্যাল দৃষ্টিভঙ্গিতে তার দিকে তাকিয়ে তাকে পুনর্নির্মাণ করবার কথা, রিডিজাইন করবার কথা এনইপি বলেছে। ফলে লেভেল ওয়াইজ, এই যে লেভেল ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল এবং সেকেন্ডারি, ক্লাস ওয়াইজ 1, 2, 3, 4 আপ টু 12, সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, আওয়ার এনভায়রনমেন্ট, সোশ্যাল সায়েন্স, যেভাবেই যে সাবজেক্ট যে বোর্ড যেভাবেই পড়াক না কেন, প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কোর এসেন্সিয়াল এরিয়াকে রেখে ফোকাস করে লার্নিং আউটকামকে যেন রিডিজাইন করা হয়, এবং এই লার্নিং আউটকামই আসলে সেই ক্যালেন্ডারে থাকা সেই ডেটের মতো আর কি। সেই যে লার্নিং আউটকামসের দিকে তাকিয়ে শিক্ষক টেক্সট বইকে লার্নিং কন্টেন্ট হিসেবে ব্যবহার করবেন, এবং সেই সঙ্গে তার প্রয়োজনীয় অন্যান্য উপাদানগুলিকেও তিনি তার টিচিং লার্নিং প্রসেসে অন্তর্ভুক্ত করবেন। এই স্বাধীনতা তাকে দেয়া হয়েছে এই লার্নিং আউটকাম বেসড, কম্পিটেন্সি বেসড টিচিং লার্নিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে, যদি তিনি অংশগ্রহণ পূর্বক অগ্রগতি ঘটাতে পারেন।
এনইপি সেখানে একটি বড় ফোকাস এরিয়া রেখেছে। আমরা আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন এবং স্পোর্টস ইন্টিগ্রেটেড এডুকেশনের কথা বললাম। ফলে আর্ট এডুকেশন কীভাবে অন্য সাবজেক্টে ইন্টিগ্রেটেড হতে পারে, লার্নিং আউটকামসে সাপোর্ট দিতে পারে, এই জন্যেও স্পেশালাইজড ট্রেনিং কোর্সের ওপরে বিশেষভাবে ফোকাস করতে এনইপি বলেছে চ্যাপ্টার 4-এ। ফলে এই অংশে আমরা জানি সেন্টার ফর কালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তাদের যে ট্রেনিং রয়েছে, ট্রেনিং কারিকুলাম রয়েছে, সেই কারিকুলাম এই সাপোর্ট দিতে পারে। ফলে যত বেশি শিক্ষক এই ধরনের আর্ট ইন্টিগ্রেটেড ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে পারবেন, ততই শিক্ষকরা আরও নতুন আলোকে নিজের অন্তর্নিহিত সম্ভাবনাকে উন্মোচিত করতে পারবেন। একই রকমভাবে বিদ্যালয়ে ফিরে এসে শিক্ষার্থীর ভেতরের লুকিয়ে থাকা সেই ম্যানিফেস্টেশন অফ পারফেকশনকে আমাদের সামনে আনবেন বলে এনইপি মনে করে। আমরা পরের অংশে আসি। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, মাল্টিলিঙ্গুয়ালিজম, বাইলিঙ্গুয়াল টেক্সট বুকস। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে যতটা নিচের দিকের লেভেল থেকে শুরু করা যায়, এনইপি তার উপরে গুরুত্ব আরোপ করেছে। ফাউন্ডেশনাল লেভেল পার হওয়ার পর প্রিপারেটরি লেভেল এবং তারপরে মিডল লেভেলে, এই অংশে অন্তত এই ফাউন্ডেশনাল লেভেলের ঠিক পরবর্তী মিডল লেভেল, প্রিপারেটরি লেভেল ক্লাস 3, 4, 5 এবং তারপরে মিডল লেভেল 6, 7, 8, এই অংশে একাধিক ভাষার বিভিন্ন খণ্ডিত অংশ প্রতিনিয়ত, যেহেতু শিশুরা কানে শুনছে বাইরের পরিবেশ থেকে বাক্যের খণ্ডাংশ বা বিভিন্ন শব্দ বা পূর্ণ বাক্য শুনছে, বলতে পারছে, ফলে অন্তত আরও একটি ভাষা, সেটা ভারতীয় ভাষা অথবা বিদেশি ভাষা, প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার সঙ্গে সঙ্গে যদি শেখার সুযোগ শিক্ষার্থীদের কাছে ওই শর্টার মডিউলের মাধ্যমে রাখা হয় এবং আনন্দজনকভাবে রাখা হয়, হয়তোবা নন ইভালুয়েশন সাবজেক্ট হিসেবেও সামনে আনা যায়, তাহলেও কিন্তু শিক্ষার্থীদের শেখবার সুযোগ তৈরি হবে। বিদ্যালয় হচ্ছে একজন মানুষের জীবনের শেখার সবথেকে বড় সুযোগ, একজন মানুষের জীবনের সবথেকে বড় সুযোগের এমন একটি সদ্ব্যবহার করবার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ যদি রাখা যায়, আরও একটি ল্যাঙ্গুয়েজ যত নিচের ক্লাস থেকে, ততই শিশুরা তৃতীয় ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা এবং প্রথম ভাষার মধ্যে সাযুজ্য রেখে 3টে ভাষা দ্রুত শিখতে পারবে। মাল্টিলিঙ্গুয়ালিজমের ওপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। ভারতবর্ষের মতো বহু ভাষাভাষী দেশে যদি ইন্টিগ্রেশন আনতে হয়, যদি কালচার, আর্ট, ডিফারেন্ট লাইফস্টাইলস অ্যান্ড ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইভলিহুডস, তার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে ভাষাই একমাত্র এই ভাব বিনিময়ের মাধ্যম হতে পারে। সেই জন্যই এই মাল্টিলিঙ্গুয়ালিজমের ওপরে গুরুত্ব দিয়ে বিভিন্ন অ্যাপ তৈরি হয়েছে। সেই অ্যাপকে কাজে লাগিয়ে অন্য ভাষায় কীভাবে কথা বলা যায়, সেই সুযোগকেও এখানে আনা আছে। এমন একটি অ্যাপের নাম ভারতীয় ভাষা সঙ্গম অ্যাপ। এই মাল্টিলিঙ্গুয়ালিজমের ওপরেই গুরুত্ব আরোপ করা বিশেষ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই মুহূর্তে কার্যকারী হয়ে আছে আমাদের সারা দেশ জুড়ে। আপনাদের বিদ্যালয়েও তা আপনারা অংশগ্রহণ করেছেন। তা আসলে ভারতীয় ভাষা উৎসব বা ভারতীয় ভাষা ক্যাম্প, যা এই মুহূর্তে কার্যকারী। তৃতীয় ভাষা যখন শেখবার সুযোগ শিক্ষার্থীদের কাছে আনছেন, তখন তাদের মধ্যে যে বিপুল আনন্দ, নন ইভালুয়েশন সাবজেক্ট হিসেবে সেই ক্যাম্পে অংশগ্রহণ করে, এবং সেই আনন্দ তৃতীয় আরও একটি ভাষার সুযোগ বিদ্যালয় স্তরে এনে দিলে শিক্ষার্থীদের জন্য যে তা শেখবার ক্ষেত্রে আরও বেশি সহযোগী এবং বিদ্যালয়মুখী তাদেরকে করে তোলা যায়, তার রেসপন্স আপনারাই দিতে পারেন, আপনারা আরও ভালো জানেন। আমরা ঠিক তার পরের অংশে আসতে পারি, প্যারা 4.14 বাইলিঙ্গুয়াল টেক্সট বুকস। খুব গুরুত্ব সহকারে কস্তুরী রঙ্গন কমিটির প্রকাশিত এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লক্ষ্য করেছে যে প্রথম ভাষা যেহেতু বিদ্যালয়ের শিক্ষার মাধ্যম, এনইপি নিজেই বলছে, ইতিপূর্বে সমস্ত কমিশন রিপোর্ট তাই বলে এসেছে। 1968, যা আসলে 1966-এ চালু হয়েছিল, কোঠারি কমিশন রিপোর্ট তাও মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলেছিল 1986-এ, এবং পরবর্তীতে তার যে ভার্সন প্রকাশিত হয় 92-তে, লার্নিং উইদাউট বার্ডেন, জসপাল কমিটি রিপোর্ট, সব জায়গাতেই মাতৃভাষাতেই শিক্ষাদানের কথা বলা হয়েছে। তো মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের, যেহেতু মিডিয়াম মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের, মিডিয়াম যদি মাতৃভাষা হয়, তাহলে অনেক বেশি লার্নিং আউটকামস শিশুরা অ্যাচিভ করতে পারে, প্রয়োগ করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো হয়। এ কথা মেনে নিয়েই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আরও একটি বিশেষ প্রস্তাব সামনে এনেছে। বিশেষ করে লক্ষ্য করা গেছে ম্যাথমেটিক্স এবং সায়েন্স বুকে যে সমস্ত টেকনিক্যাল টার্ম ইউজ হয়, তা যদি মাতৃভাষায় লেখা হয় বুঝে নিতে সুবিধা হয় অবশ্যই, কিন্তু তার পাশাপাশি
বাইলিঙ্গুয়ালি এই টার্মগুলোকে যদি ইংলিশে লেখা থাকে, তাহলে হায়ার স্টাডিজে শিক্ষার্থী যখন পৌঁছাবে তখন এই টার্মিনোলজি, ডেফিনিশন, এক্সপ্লেনেশন, স্পেশাল কোড এবং সম্ভব হলে কোনো কোনো প্যারা, সম্ভব হলে পুরো বইয়ের বিভিন্ন পেজ যদি এরকম বাইলিঙ্গুয়াল টেক্সট মেটেরিয়াল হিসেবে বইতে থাকে, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে স্টাডির পাশাপাশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজেও এর ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স কেমন, স্ট্রাকচারাল ফর্মটি কেমন, সেটা শিক্ষার্থীরা দেখে নিতে পারে। ফলে এই টেকনিক্যাল টার্মগুলি যখন ওপরের দিকের ক্লাসে পৌঁছায় তখন বুঝতে তাদের সুবিধা হয়, এবং হায়ার স্টাডিজে গেলেই যখন মূলত অ্যাভেলেবেল টেক্সট বুকস ইংলিশে হয়, ফলে সেই টেক্সট বুকস বা রেফারেন্স বুক যা ইংলিশে তাকে পড়তে হচ্ছে, সেখানে যে শব্দগুলোকে খুঁজে পায়, যে টার্মিনোলজি খুঁজে পায়, যে ধরনের ডেফিনেশন খুঁজে পায়, এক্সপ্লেনেশন খুঁজে পায়, টেকনিক্যাল সিনট্যাক্সগুলো খুঁজে পায়, সেগুলো যে তার পূর্ব পরিচিত বুঝতে পারে, না হলে একটু দেরি হয়। ফলে এই বাইলিঙ্গুয়াল টেক্সট, প্যাসেজ, টার্ম, প্যাটার্ন অর প্যারাজ অর টেক্সট বুকস যদি সায়েন্স এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আনা যায়, তাহলে শিক্ষার্থীদের ক্ষেত্রে তা সহযোগী হতে পারে। ইউনিটি ইন ডাইভার্সিটি, সারা ভারত আসলে একটি ভারত, আসলে তার বৈচিত্র্যের বহুমুখী বিকাশ বিভিন্নভাবে আছে। ফলে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই প্রক্রিয়াতে এই সমস্ত রাজ্যের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সকলের তাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, ড্রেস, তাদের রন্ধন প্রক্রিয়া, উৎসব, তাদের ভাষা, সংস্কৃতি, অন্য বিভিন্ন অনুষঙ্গগুলি কেমনভাবে আছে তা একে অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই একটি বিশেষ উদ্যোগ এক ভারত শ্রেষ্ঠ ভারত প্রক্রিয়া, যেখানে আসলে এই প্রকল্পের মধ্যে দিয়ে বিভিন্ন স্টেট পার্টিসিপেট করে তাদের এই সম্পদকে তুলে ধরবে ন্যাশনাল লেভেল পোর্টালে, এবং অন্য রাজ্যের কাছে, অন্য রাজ্যের সঙ্গে মত বিনিময় করে, এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে, টুইনিং অফ স্কুল প্রোগ্রামের মাধ্যমে এই সারা ভারতবর্ষের এত বহুভাষাভাষী জনজাতি গোষ্ঠীর মধ্যে শিক্ষার্থীদের সহযোগিতায়, শিক্ষার্থীদের পূর্ণ অংশগ্রহণের মধ্যে দিয়ে এমন একটি বিকাশমান অবস্থায় পৌঁছাতে পারে যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের মূল প্রক্রিয়াকে সুনিশ্চিত করবে বলে এনইপি মনে করেছে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ শেখানোর সুযোগ বিদ্যালয় স্তরে তৈরি করবার কথা এনইপি বলছে। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যা আমাদের দেশে রয়েছে তা সহজভাবে সব রাজ্যের সব স্কুলে যেমন নেই, তেমন কোনো কোনো অংশেও একেবারে নেই, কিন্তু ভাষাগুলির নাম আমরা জানি। সেই ভাষাগুলিকে যদি শেখার সুযোগ তৈরি করা যায় স্কুল কারিকুলামে, ছোট ছোট মডিউল তৈরি করে, সেই মডিউলে কিভাবে কমন সেন্টেন্স ক্রিয়েট করে ওই ভাষায় কথা বলা যায় তার সুযোগ রাখা যায়, তাহলে দক্ষিণ ভারতের সেই ভাষাগুলি উত্তর ভারতের বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু হলেও শিখতে পারে। বিদ্যালয় ছাড়া আর কোথায় শিখবে তারা? বিদ্যালয়ে এই শেখার সুযোগ তৈরি করে দিতে পারলে সব থেকে বেশি সংখ্যক মানুষ যারা আগামী দিনে আমাদের বিদ্যালয় পাশ করে বেরিয়ে সমাজে মিশবে, সেই সব থেকে বেশি সংখ্যক মানুষ এই শেখার সুযোগ বিদ্যালয় থেকে পেয়ে যাবে। বিদ্যালয় স্তরে এনইপি ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর সুযোগের কথাও রাখবার কথা বলেছে। ফলে যদি আমরা এমন সুযোগ রাখতে পারি স্কুলে, ওই শর্টার মডিউল ইউজ করে, ছোট ছোট ক্যাম্প করে এই ভাষাগুলিকে একটু করে শেখানোর সুযোগ স্কুলের স্টুডেন্টদের জন্য রাখতে পারি, তাহলে সেটা গ্লোরিয়াস স্কোপ হতে পারে স্টুডেন্টদের জন্য, যারা অন্তত স্কুলেই এমন ধরনের কিছু ভাষায়, কমিউনিকেটিভ ফ্রেঞ্চ, কমিউনিকেটিভ জাপানি ল্যাঙ্গুয়েজ, চায়না ল্যাঙ্গুয়েজ, এমন ধরনের ভাষা শেখার সুযোগ স্কুলের পরিবেশ থেকে একটু একটু করে পেতে পারে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, আইএসএল। আমরা দিব্যাঙ্গ হিসেবে এই মুহূর্তে চিলড্রেন উইথ স্পেশাল নিডসদেরকে বলি। ফলে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিভাবে তারা, হিয়ারিং ইম্পেয়ার্ড যারা আছে, তারা কিভাবে কথা বলে সেটা জানাটাও খুব জরুরি। তাই স্কুলেও একই রকমভাবে যদি আমাদের শিশুদের জন্য এমন সাইন ল্যাঙ্গুয়েজ শেখানোর ছোট্ট ছোট্ট একটা ক্যাম্প আমরা করতে পারি, তাহলে ইনক্লুসিভ কন্ডিশনে ক্লাসের বাচ্চারা তার বন্ধুর সঙ্গে এই সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কথা বলতে পারবে, অথবা সিডব্লিউএসএন দিব্যাঙ্গ বন্ধুটি কি বলছে সেটাও বুঝতে পারবে। ফলে এই সাইন ল্যাঙ্গুয়েজকে স্কুলে শুধু শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষকদের শেখানোর সুযোগও যদি রাখা যায়, তাহলে ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজকে ইউজ করে শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে পারবে, বা শিক্ষার্থী কি বলতে চাইছে সেটা বুঝতে পারবে। একই রকমভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি যে বিভিন্ন ধরনের কারিকুলাম ফ্রেমওয়ার্কের কথা বলেছে, তার মধ্যে একটি আমরা ইতিপূর্বে বলেছি, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ইসিসিই। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ফাউন্ডেশনাল স্টেজের কথাও এনইপি বলেছে। ফলে ফাউন্ডেশনাল স্টেজে, যেহেতু ফাউন্ডেশনাল স্টেজ ইসিসি ছাড়াও ক্লাস 1 ক্লাস 2 নিয়ে রয়েছে, ফলে এই অংশেই এই ফাউন্ডেশনাল স্টেজে অন্তর্ভুক্ত হয়ে গেছে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসি ফেজ, অর্থাৎ এফএলএন এবং ইসিসি উভয়ই এই ফাউন্ডেশনাল ফেজে
অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। এই ফাউন্ডেশনাল ফেজে অন্তর্ভুক্ত হওয়ার কারণে কারিকুলাম ফ্রেমওয়ার্কের মূল অংশ, লার্নিং আউটকাম সিরিজ, কারিকুলাম ফ্রেমওয়ার্কের মূল অংশ, টেক্সট কন্টেন্ট, লার্নিং ওয়ার্কশিটস, আইটেম ব্যাংক, ডিজাইনিং ফর লার্নিং অ্যাক্টিভিটিস, টিচিং লার্নিং মেটেরিয়াল এবং অ্যাসেসমেন্ট ওয়ার্কশিটস, এই সমস্তটা নিয়েই যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ক লার্নিং আউটকামস থেকে শিক্ষার্থীদেরকে লার্নিং কম্পিটেন্সিতে পৌঁছে দিতে শিক্ষককে সহযোগিতা করবে। তাই অনেক বেশি মাত্রায় এমন সুযোগ তৈরি করতে হবে যেন শিক্ষক শিক্ষিকারা এই লার্নিং আউটকামস এবং লার্নিং কম্পিটেন্সি খুব ভালো জানতে পারেন, মনে রাখতে পারেন, ক্লাসে গিয়ে প্রয়োগ করবার জন্য নিজে ভাবতে পারেন এবং বিভিন্ন এক্সাম্পলার তার সামনে থাকলে তিনিও এই লার্নিং অ্যাক্টিভিটি তৈরি করতে পারেন, লার্নিং ডিজাইন বা ইনস্ট্রাকশনাল ডিজাইন তৈরি করতে পারেন। লার্নিং অ্যাসেসমেন্ট টুল হিসেবে তিনি বিভিন্ন আইটেমকে সেট করতে পারেন, ডিফারেন্ট আইটেমসকে তিনি এখানে সেট করতে পারবেন, সেটা নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন বিভিন্ন লেভেলের হতে পারে। তো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন অংশে মিডল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজের রিফ্লেকশনের কথা বলা হয়েছে এনইপিতে। ঠিক এনসিএফএস ফাউন্ডেশনাল স্টেজ যা কভার করছে ইসিসি এবং এফএলএন, আর স্কুল এডুকেশন কভার করছে একই সাথে এফএলএন, ইসিসি এদের অন্যান্য অংশ এবং সেই সাথে মিডল স্টেজ এবং সেকেন্ডারি স্টেজ সবটাই। তাই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক মেনে যদি আগামী দিনে টেক্সট কন্টেন্ট তৈরি হয়, কারিকুলাম রিভাইজড হয়, লার্নিং আউটকাম ওরিয়েন্টেড, লার্নিং কম্পিটেন্সি ওরিয়েন্টেড ক্লাসরুম ট্রানজাকশন হয়, নিঃসন্দেহে লার্নিং আউটকামস খুব ভালো হবে, শিক্ষার্থীরা অনেক ভালো শিখ। ডিফারেন্ট স্কিল এডুকেশন অ্যান্ড এআই ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের রাখবার কথা বলা হয়েছে। সবার আগে ওপরের দিকের এই সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টদের জন্য এই সুযোগ রাখা এবং সেই সঙ্গে শিক্ষকদেরকেও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার সুযোগ এখানে রাখতে বলা হয়েছে। অন্য সাবজেক্টগুলো এর মধ্যে অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয়েছে, যেমন আমরা ডিজাইন থিঙ্কিংয়ের কথা বলতে পারি, অর্গানিক লিভিংয়ের কথা বলতে পারি, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলতে পারি, গ্লোবাল সিটিজেনশিপের কথা বলতে পারি, ডিজিটাল এডুকেশনের কথা বলতে পারি, ফাইন্যান্সিয়াল এডুকেশনের কথা বলতে পারি। একটা পুরো অন্য সাবজেক্টের মতো, কনভেনশনাল অন্য সাবজেক্টের মতো সারা বছর ধরে এটা পড়ে যেতে হবে এমন নাও হতে পারে। শর্টার মডিউল, অল্প দিনের জন্য ছোট ছোট মডিউলে এগুলোকে যদি একটু একটু করে গ্রেডেড মডিউল হিসেবে রাখা যায়, তাহলে এই মিডল স্টেজের শিশুরা বা তারও আগের, তারও ঠিক পরে সেকেন্ডারি লেভেলের শিশুরা এই ধরনের লার্নিং প্রসেসের মধ্যে আসতে পারে এবং শিখতে পারে। স্কুল লেভেলেই তাদের শেখার সুযোগ সব থেকে বেশি, এবং স্কুল লেভেলে যেহেতু শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা আদরণীয় পরিবেশের মধ্যে তারা রয়েছে, ফলে এই শেখাটা তাদের সুদূর প্রসারী, সারা জীবনবাহী সম্পদ হয়ে যায়। আমরা ঠিক এই অংশেই ক্লাস 6 থেকে ক্লাস 8-এ প্রি ভোকেশনাল কোর্স মডিউল তৈরি করে প্রি ভোকেশনাল কোর্স ইন্ট্রোডিউস করবার কথা এনইপি বলেছে চ্যাপ্টার 4-এর এই অংশে। সেখানে প্রি ভোকেশনাল এই ধরনের কোর্স মডিউলে ইন্টারেস্টেড স্টুডেন্টরা পার্টিসিপেট করবার যেন স্কোপ পায়, যারা আগামী দিনে সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট করার পর, অর্থাৎ ক্লাস 12 কমপ্লিট করার পর যদি কোনো ভোকেশনাল স্ট্রিমে যেতে চায় বা তার কোনো এমপ্লয়াবিলিটিতে অংশগ্রহণ করতে চায়, তাহলে এই ভোকেশনাল এডুকেশন, এই প্রি ভোকেশনাল এডুকেশন যা স্কুলের পরিবেশে সে শিখতে পেরেছে, সেই এডুকেশন যেন তার কাজে লাগে। তো এখানেও একই রকমভাবে লার্নারকে যেন স্কলারে পরিণত করা যায়, সেই সুযোগ এখানে রাখতে হবে। এবং সেই সুযোগ রাখবার জন্য আমরা লক্ষ্য করব যে এনইপি বারবার মডার্ন পেডাগজিক্যাল ডিফারেন্ট অ্যাট্রিবিউটসকে সঙ্গে নিয়ে এবং অ্যানসিয়েন্ট উইজডমকে তার কম্বিনেশন রেখে যেন এই ডিজাইন করা যেতে পারে, যে ডিজাইন লার্নিং ডিজাইন হিসেবে আমাদের সামনে আসবে এবং রিফ্লেক্ট করবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে রিফ্লেক্ট করতে গেলে তাহলে কালচারাল হেরিটেজ, আর্ট ইন্টিগ্রেটেড এডুকেশন, এই ধরনের বিভিন্ন বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ অংশকে আমাদের বিভিন্ন বিষয়ের সঙ্গে সংযুক্ত রেখে কোর্স কন্টেন্ট তৈরি করতে হবে। ফলে লার্নিং আউটকামস এবং একই রকমভাবে কন্টেন্ট সিলেকশন, কন্টেন্ট ক্রিয়েশনের সময় এই ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে লক্ষ্য রাখবার কথা এনইপি 2020 এই অংশে বলেছে। আমরা একটু দেখে নিতে পারি এনইপি 2020 এই অংশে যে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের কথা একটু আগে আমরা বলে এলাম। সেই কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বিভিন্ন স্কুলের মধ্যে হতে পারে, বিভিন্ন রাজ্যের মধ্যে হতে পারে, বিভিন্ন বোর্ডের মধ্যে হতে পারে, একই বোর্ডের সরকারি স্কুল এবং অসরকারি স্কুলের মধ্যে হতে পারে। কিন্তু কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম থেকে যে আউটপুটগুলো আসবে, সেই সমস্ত পজিটিভ আউটপুটগুলো যেন সমস্ত দুই ধরনের স্কুলের স্টুডেন্টরা পায়, সেই ধরনের ক্যাম্প তৈরি করবার কথাও এখানে এনইপি বলেছে। বিভিন্ন ভ্যালুকে অ্যাড করবার জন্য, কনস্টিটিউশনাল ভ্যালু, মোরাল ভ্যালু, সোশ্যাল ভ্যালু, ডিফারেন্ট ভ্যালুজ যা রয়েছে, সেই ভ্যালুজগুলোকে, অল দ্য ভ্যালুজ ইনসাইড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেগুলোকে যেন এখানে অ্যাড করা যায়, সেই ভ্যালু অ্যাডেড এডুকেশনের কথা বলা হয়েছে।
ফলে ইন্ডিয়ান নলেজ সিস্টেমে কি আছে আমরা যদি একটু দেখি, ফেলে আসা সেই দীর্ঘ অতীত, প্রাচীন ভারতীয় ঐতিহ্যের সেই বিভিন্ন পর্যায় পরম্পরা, যেখানে অ্যাস্ট্রোনমি, মেটালার্জি, আর্ট অ্যান্ড কালচার, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের অন্য স্ট্রিম, সেই ভারতবর্ষের সেই প্রাচীন ঐতিহ্য যে সত্যিকারের বিজ্ঞান রূপে আজও বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার যেন এথিক্যাল, মরাল, রিজনেবল এবং অরিজিনাল ভ্যালু আজকের আমাদের এই কোর কন্টেন্টে আমরা অ্যাড করতে পারি। ফলে রুটেড ইন ইন্ডিয়ান ইথোস অ্যান্ড গ্লোবাল ইন আউটলুক, এই অংশে পেডাগজিক্যাল অ্যাপ্রোচ রেখে আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে রিফ্লেক্ট করতে হবে স্কুল কারিকুলাম রিস্ট্রাকচারিং এর পাশাপাশি লোকাল কন্টেন্ট অ্যান্ড ফ্লেভারকে কাজে লাগিয়েই যেন টেক্সট বুক তৈরি করা হয়, এনইপি সেই অংশে বিশেষভাবে গুরুত্ব আরোপ করছে। ফর্মেটিভ ইভ্যালুয়েশন কেমনভাবে হবে তার যেন স্পষ্ট গাইডলাইন তৈরি করা হয় এবং সেই গাইডলাইন মেনে ফর্মেটিভ ইভ্যালুয়েশন হয়। 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টকে যেন স্কুল লেভেলে সার্থকভাবে প্রয়োগ করা হয়, এনইপি বলেছে। এবং বিভিন্ন লেভেলে যে লার্নিং আউটকামস হচ্ছে, সেই লার্নিং আউটকামস, তার বেসিক লার্নিং আউটকামসগুলি যেন সারা দেশ জুড়ে যথাযথভাবে সব স্টুডেন্টরা অর্জন করতে পারে, সেই বিষয়ে বিশেষভাবে সচেতন থাকবার কথা। এই শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত যারা আছেন তারা সকলেই যেন কার্যকরী ভূমিকা গ্রহণের মধ্য দিয়ে লক্ষ্য রাখেন। ন্যাশনাল লেভেল অ্যাসেসমেন্ট 2 বছর বা 3 বছর যা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হিসেবে হয়, তার মধ্য দিয়ে ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 বা ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 10 যেভাবেই হোক না কেন, যে নোডাল ক্লাসেই হোক না কেন, সেই ক্লাসে সারা দেশে সব শিশুদের লার্নিং আউটকামস, অ্যাচিভেবল লার্নিং আউটকামস ওরিয়েন্টেড ইভ্যালুয়েশনের যে রেজাল্ট, তা যেন কাঙ্ক্ষিত মানে থাকে, বেঞ্চমার্ক ছুঁয়ে যায়, সেই বিষয়ে লক্ষ্য রাখতে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে পরখ নির্দিষ্ট সময় অন্তর কন্ডাক্ট করবার কথা এনইপি বলেছে হলিস্টিক গ্রোথের জন্য যা যা দরকার, বিভিন্ন লেভেল ওয়াইজ, ফাউন্ডেশনাল, প্রিপারেটরি, মিডল, সেকেন্ডারি, সব লেভেলে এই অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কেও যেন লার্নিং ফ্রেমওয়ার্কের সঙ্গে যথাযথভাবে রাখা যায় এবং এখানে রিজিওনাল ইন্টিগ্রিটি থাকে। সারা দেশে যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কারিকুলাম, লার্নিং আউটকামস, ইভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক এবং লার্নিং অ্যাক্টিভিটি, ক্লাসরুম ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আর অ্যাসেসমেন্ট চলছে, তার সঙ্গে সঙ্গতি রেখেই যেন সমস্ত বিদ্যালয়ে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই সাথে এই পরখ বা ন্যাশের অ্যানালিসিস করে যে গ্যাপ এরিয়াগুলো সামনে আসে, তা ধরে নিয়ে গ্যাপ ফিল আপ করবার জন্য স্পেশাল ইনিশিয়েটিভস নেওয়া হয়, রেমিডিয়াল স্টেপ নিয়ে সেই ধরনের ডেটা অ্যানালিসিসের মধ্যে থেকে প্রাপ্ত সেই বিশেষ লার্নিং গ্যাপগুলিকে ফিল আপ করবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় এবং কার্যকরী হয় সেই উদ্যোগ, বিশেষভাবে সেদিকে লক্ষ্য রাখবার কথা এনইপি বলেছে। কারিকুলাম এবং পেডাগজির অন্যতম অংশ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেন তাদের হাই কোয়ালিটি কমন অ্যাপটিটিউড টেস্ট সিরিজ তৈরি করে, যে কমন অ্যাপটিটিউড স্টেট টেস্ট সিরিজকে কাজে লাগিয়ে রিজিওনাল ডিফারেন্ট অ্যাসেসমেন্ট, স্টেট লেভেল অ্যাসেসমেন্ট বা ন্যাশনাল লেভেল অ্যাসেসমেন্ট, তাদের প্রয়োজনীয় টেস্ট টুলগুলো তৈরি করতে পারে, যে টেস্ট টুলস ন্যাশ, পরখ বা শ্যাস এই ধরনের বিভিন্ন রোবাস্ট লার্নিং অ্যাসেসমেন্টে কার্যকারী হয়, কাজে লাগানো যায়। ট্যালেন্ট অ্যান্ড ইন্টারেস্ট এর উপরে বিশেষভাবে ফোকাস দেওয়ার কথা এনইপি বলছে। প্রচুর সম্ভাবনা লুকিয়ে থাকে শিক্ষার্থীদের মধ্যে, তাদের বেশ কিছু শিক্ষার্থী গিফটেড চাইল্ড, এই ধরনের গিফটেড চাইল্ডদের কাছে পৌঁছাতে গেলে স্পেশাল নিডসকে ফিল আপ করবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন আছে। ফলে কী ধরনের বিশেষ উদ্যোগ গ্রহণ করে গিফটেড চিলড্রেন যারা আছে, যাদের বুদ্ধাঙ্ক অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেক বেশি, যারা খুব সহজে কোনো একটি বিষয় বা একাধিক বিষয়ে পারদর্শিতা প্রকাশ করতে পারে, যাদের জ্ঞানের খিদে স্বাভাবিকের মাত্রা থেকে অনেক বেশি, সেই ধরনের শিশুরা যারা আমাদের বিদ্যালয়ে উপস্থিত আছে, তাদেরকে আর কি অ্যাডিশনাল সাপোর্ট দেওয়া যায়, কিভাবে এই গিফটেড চিলড্রেনদেরকে আমরা খুঁজে পেতে পারি, কিভাবে তাদেরকে বিভিন্ন একাডেমিক গাইডেন্স অ্যান্ড সাপোর্ট দিতে পারি, তার জন্য একটা সম্পূর্ণ গাইডলাইন তৈরি করবার প্রয়োজন আছে, এনইপি সে কথাও এখানে উল্লেখ করেছে। ফলে একদিকে ট্যালেন্ট সার্চিং টেস্ট টুল ইউজ, কন্ডাক্টিং ডিফারেন্ট টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, অন্যদিকে অ্যাডিশনাল সাপোর্ট ফর
ট্যালেন্টেড অ্যান্ড গিফটেড চিলড্রেন এই অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কের মধ্যে লার্নিং সাপোর্ট মেটেরিয়াল হিসেবে রাখতে হবে। 21st সেঞ্চুরি যে স্কিলসগুলো রয়েছে সেই স্কিলসগুলি যেন আমাদের স্কুল কারিকুলামে রিফ্লেক্টেড হয়, ক্লাসরুম টিচিংয়ের মধ্যে দিয়ে ফুটে ওঠে এবং একই সঙ্গে স্টুডেন্টরা অ্যাচিভ করতে পারে সে বিষয়েও লক্ষ্য রাখাটা জরুরি। শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে আমরা যারা যুক্ত আছি, শিক্ষক শিক্ষিকারা, তারাও যেন এই বিষয়ে গুরুত্ব আরোপ করি। সবসময়ই ব্যাগ ভর্তি বই আর প্রতি বিষয়ভিত্তিক একটি করে খাতা শিক্ষার্থীদের যে লোড বাড়িয়ে নিয়েছে, সেই ব্যাগের লোড বাড়িয়ে দিয়েছে, যা আসলে তাদের শারীরিক নির্দিষ্ট পরিস্থিতিকে বদল আনছে এবং কষ্টকর করে তুলছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য স্কুল ব্যাগ পলিসি তৈরি করবার কথা এনইপি বলেছে এবং এনইপি স্কুল ব্যাগ পলিসি তৈরি করবার সঙ্গে সঙ্গেই ব্যাগলেস ডে এর কথা বলেছে। এই ধরনের ব্যাগলেস ডেতে স্টুডেন্টরা হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ে পৌঁছাতে পারে, স্টেম টেকনোলজি ইউজ করতে পারে, ডিফারেন্ট স্কলাস্টিক্স অ্যাক্টিভিটি করতে পারে। আনন্দ পরিসরের অনুষঙ্গ আমাদের রাজ্যে রয়েছে বিদ্যালয়ে, সেখানেও এর ব্যবহার হতে পারে। ফলে এই 10 ব্যাগলেস ডের অ্যাক্টিভিটিগুলি কী হবে এবং স্কলাস্টিক কোন অ্যাক্টিভিটি আসলে লার্নিং অ্যাক্টিভিটি হিসেবে লার্নিংকে সাপোর্ট দেবে উইদাউট ইউজ অফ ব্যাগ অর বুকস, তার একটা সুন্দর ডিজাইন তৈরি করবার, অ্যাক্টিভিটি বুক তৈরি করে রাখা দরকার, অ্যাক্টিভিটি ব্যাংক তৈরি করে রাখা দরকার। এই ধরনের ব্যাগলেস ডেতে কী ধরনের অ্যাক্টিভিটি হতে পারে এনইপি সেদিকেও লক্ষ্য রাখতে বলেছে। তো আমরা একটু দেখতে পারি 21st সেঞ্চুরি স্কিলস আসলে কী। ইতিমধ্যে যেহেতু একটি শিক্ষাবর্ষে অতিক্রান্ত হয়েছে, হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আমাদের রাজ্যে প্রয়োগ হয়েই রয়েছে। ফলে সেখানে যে লার্নিং অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড যে ডিফারেন্ট লাইফ স্কিলসগুলি রিফ্লেক্টেড হয়েছে, এই ধরনের 21st সেঞ্চুরি লাইফ স্কিলসই আসলে আমাদের কারিকুলামে যেন রিফ্লেক্ট হয়, এনইপি সেই দিকে লক্ষ্য রাখতে বলেছিল। লিসেনিং স্কিল, কমিউনিকেশন স্কিল, এমপ্যাথি স্কিল, কোঅপারেশন স্কিল, ফ্রেন্ডশিপ স্কিল, প্রবলেম সলভিং স্কিল, স্ট্রেস কোপিং স্কিল, ডিসিশন মেকিং স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, অর্গানাইজেশনাল স্কিল, ইমোশন কন্ট্রোল স্কিল, রেসপেক্ট স্কিল, অ্যাসার্টিভ স্কিল অ্যান্ড লিডারশিপ। এই ধরনের স্কিলের সিকোয়েন্সে জার্নি শুরু হয়েছে লিসেনিং দিয়ে। শুনতে হবে অন্যের কথা মন দিয়ে, তবেই বোঝা যাবে সে কি বলতে চাইছে, তবেই বোঝা যাবে আমি এ ব্যাপারে কি ভাবছি আর আমার ভাবনার সঙ্গে তার ভাবনার পার্থক্য এবং সাদৃশ্য কোথায় আছে। তবেই তো আস্তে আস্তে এই যাত্রার অন্তিম শীর্ষ স্থান লিডারশিপে পৌঁছানো যায়। শিক্ষক হিসেবে আমরাও চাই আমাদের বক্তব্য শিক্ষার্থীরা মন দিয়ে শুনুক, তারপরে তারা রিয়্যাক্ট করুক। এই রিয়াকশান আসলে কমিউনিকেশন, এবং এই রিয়াকশানের সময় যে মোডে রিয়াকশান হবে তাই আসলে এমপ্যাথি। এই রিয়াকশানের মধ্যে দিয়েই যা আসলে পারস্পরিক একটা মিনিয়েচার অফ সোসাইটিতে স্টুডেন্টদের মধ্যে যে স্কিল তৈরি করে তা কোঅপারেশনকে যথাযথভাবে সাকসেসফুল করে তোলবার জন্য কনভারসেশন, কোঅপারেশন, এমপ্যাথি অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে দিয়ে ফ্রেন্ডশিপ হয়ে গেলেই তবেই তো প্রবলেম সলভিং, পিয়ার লার্নিং প্রসেস আমাদেরকে তাই শিখিয়েছে। এবং একটু একটু করে শুধু নিজের ভালো, নিজের মন্দ, নিজের সবটুকুই নিজের নয়, অন্যের প্রতিও যে এমপ্যাথি, তা থেকেই আসলে বোঝা যায় যে যতটুকু আমার জন্য ভেবেছি ততটুকুর থেকে কম আমি পাবো, কিন্তু এই স্ট্রেস আমাকে অতিক্রম করতে হবে by the use of problem solving skill. So that is the stress coping skill. ডিসিশনে পৌঁছানোর ডিসিশন মেকিং স্কিল এবং অন্যের সঙ্গে কথা বলতে, সহযোগিতা করতে, এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার সমস্যা সমাধান করবার যে প্রচেষ্টা, তাই আসলে ইন্টারপার্সোনাল স্কিল, যা অর্গানাইজেশনাল স্কিলে কনভার্ট হতে পারে কোন একটি নির্দিষ্ট ইভেন্ট কন্ডাক্ট করবার ক্ষেত্রে। সকলের সহযোগিতা নিয়ে ছোট্ট এমন এক একটা প্রজেক্ট, ছোট্ট এক একটা ইভেন্ট, স্কুল লেভেলের এক একটা অ্যাক্টিভিটি ক্লাসের স্টুডেন্টরা যেন করতে পারে। ইমোশন কন্ট্রোল স্কিল এনে দেবে রেসপেক্ট স্কিলকে, এবং সব কাজের মধ্যে দিয়ে যে পজিটিভ অ্যাসার্টিভনেস তার মধ্যে থাকবে, তাই আসলে তার অ্যাসার্টিভ স্কিলকে পৌঁছে দেবে সার্বিকভাবে সমস্ত স্কিলের সমন্বয়ে লিডারশিপে। ফলে এই ধরনের সমস্ত স্কিলসগুলির যেন উপযুক্ত প্রয়োগ লার্নিং অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে হয়, কারিকুলামকে সাপোর্ট দিতে পারে, সেই ট্যালেন্ট সার্চিংয়ের প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার জন্য অ্যাক্টিভিটি ডিজাইন করাটা আমাদের জন্য জরুরি। 21st সেঞ্চুরি স্কিলসের রিফ্লেকশন যেন লাইফ স্কিলস রিফ্লেকশন কারিকুলামের মধ্যে হয়, এনইপি বলেছে। চ্যাপ্টার 5 টিচার্স।
আমরা জানি প্রফেশনাল এডুকেশন এই ধরনের টিচিং টেকনিক্যাল এডুকেশনের জন্য কম্পালসারি একটি এডুকেশন বা লার্নিং প্রোগ্রামিং যা মেথোডোলজিকে ফোকাস করে, অর্থাৎ কোনো একটি বিষয়ে অনেক কিছু জানা মানে সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, কিন্তু কোনো একটি বিষয় কিভাবে অন্য এক ব্যক্তিকে শিখতে সাহায্য করানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অন্য এক ব্যক্তিকে কোনো একটি বিষয় ভালো করে শিখতে সাহায্য করানো যাবে, এই পদ্ধতিটি আসলে সেই পেডাগজিক্যাল সাপোর্ট যা এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের মূল অংশ। সেই জন্যেই বিএড, পিটিটি এই ধরনের প্রফেশনাল ডিগ্রির প্রয়োজন হয়, যা সাহায্যে নিয়ে টেকনিক্যাল সাউন্ড হয়ে ওঠা একজন ব্যক্তি তার নলেজ লার্নিংয়ের সঙ্গে মেথোডোলজিকে ব্লেন্ড করে তার টিচিং প্রসেসে ব্যবহার করতে পারেন। এনইপি এখানে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রামের কথা বলেছে, যেখানে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়া সঙ্গে সঙ্গে 4 ইয়ার্স গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গেই তিনি শিখতে পারবেন এই মেথোডোলজি, হাউ টু টিচ, হাউ টু লার্ন, হাউ টু এক্সটেন্ড সাপোর্ট টু অ্যাচিভ দ্য লার্নিং আউটকামস অফ অল সাবজেক্টস। এই পদ্ধতি যখন বিষয়ভিত্তিকভাবে শেখা হয় তখন তাকে মেথোডোলজি বলে। তাহলে একদিকে কন্টেন্ট নলেজ, অন্যদিকে মেথোডোলজি নলেজ অফ মেথোডোলজি অ্যান্ড নলেজ অফ কন্টেন্ট, এই উভয়ের কম্বিনেশনে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএড প্রোগ্রামিংয়ের কথা এনইপি বলেছে। এখানে যে ফ্রেমিং ট্রান্সফার পলিসি রয়েছে, সেই ট্রান্সফার পলিসিটা কেমন হতে পারে টিচারদের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট এবং ট্রান্সফার পলিসি ফ্রেম করবার কথা বলা হয়েছে, একটা ট্রান্সপারেন্ট পলিসির কথা বলেছে। এনইপি এই ট্রান্সফার পলিসির মধ্যে দিয়ে কত বিদ্যালয়ে কত সংখ্যক শিক্ষক কোন সময় রিটায়ার করতে পারেন এবং কি পরিমাণে শিক্ষক কোন লেভেলের কোন বিষয়ে কখন নিয়োগ করাটা খুব জরুরি, এবং সেই সঙ্গে কোন শিক্ষকের বিশেষ কারণে একটি অংশ থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার দরকার আছে, এই সার্বিকভাবে একটি সুন্দর ব্যবস্থাপনার কথা বলেছে এনইপি। কিন্তু হঠাৎ করে শিক্ষককে ট্রান্সফার করে দিয়ে কোন একটি বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা কমে আসা যেন সেই বিদ্যালয়ের পঠন পাঠনে কোনো ব্যাঘাত না ঘটায়, সেদিকেও লক্ষ্য রাখতে বলেছে। তাহলে একদিকে টিচার রিক্রুটমেন্ট, অন্যদিকে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক শিক্ষক বদলি, এবং অন্যদিকে অকারণ বদলিকে কমিয়ে এনে শিক্ষক এবং শিক্ষার্থীর আনুপাতিক সামঞ্জস্য রক্ষা, এই বিষয়গুলোকে গভীরভাবে ভেবে সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করবার কথা এনইপি তার এই টিচার্স বা চ্যাপ্টার 5 এই অংশে বলেছে। এখানে বলা আছে যে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো স্কুল লেভেলে চলে, তাকে সুনিশ্চিত করবার জন্য যে এসেনশিয়াল সাপোর্ট, সেই এসেনশিয়াল সাপোর্টের অন্যতম প্রধান সাপোর্ট যেহেতু টিচার নিজেই, ফলে কোয়ালিটি টিচার যেন স্কুলে এনশিওর করানো হয়, যিনি অন্যকে ভালো পড়াতে পারেন, অন্যকে ভালো শেখাতে সক্ষম, সেরকম মানুষ যেন আরও অনেক বেশি পরিমাণে শিক্ষকতার পেশায় আসেন, সেদিকে লক্ষ্য রাখার কথা। ফলে 4 ইয়ার্স ইন্টিগ্রেটেড এমন বিএড প্রোগ্রামে এই পদ্ধতিতেই শিক্ষার্থীকে আগামী দিনের শিক্ষককে হিসেবে তৈরি করবার জন্য এই পদ্ধতিতে অনেক বেশি পরিমাণে অংশগ্রহণ করানোর কথা বলা হয়েছে। এনপিএসটি বা টিচার প্রফেশনাল স্ট্যান্ডার্ড প্রোগ্রামের কথা এখানে বলা আছে। ন্যাশনাল লেভেলে এই প্রোগ্রামিংয়ে টিচারের ডিফারেন্ট গ্রেডসগুলোকে সামনে আনা যাবে, বিভিন্ন ভালো কাজের নমুনাকে গ্রেডিংয়ে রাখা যাবে এবং তাদেরকে রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ড সিস্টেমের মধ্যে রাখা যাবে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন তৈরি করবার কথা বলা হয়েছে। তাহলে আমরা 3টে এনসিএফের কথা ইতিমধ্যে জেনে গেলাম। একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, এখানে এসে জানছি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশন। টিচিং প্রক্রিয়াকে সার্থক করে তোলবার জন্য যেহেতু টিচিংয়ের পরিসরে লার্নার যারা আছে তাদের মধ্যে দিব্যাঙ্গ বা সিডব্লিউএসএন চাইল্ড আছে, ফলে এই ধরনের শিশুদের জন্য যে স্পেশাল মেথোডোলজি নেওয়া প্রয়োজন, যে মেথোডোলজি জানা থাকলে তবেই এই ধরনের শিক্ষার্থীদেরকে শেখানো যাবে, তাদের নিডসগুলো চেনা যাবে এবং তাদের লার্নিং গ্যাপগুলোকে ফিল আপ করা যাবে। সেই মেথোডোলজিকে যদি যথার্থভাবে জানতে হয়, শিখতে হয়, তবে শিক্ষককে ওরিয়েন্টেড হতে হবে এই স্পেশাল ট্রেনিং প্রোগ্রামের মধ্যে, স্পেশাল এডুকেশন প্রোগ্রামে। এবং সেই সঙ্গে এনইপি আরও বলেছে স্পেশাল এডুকেশন ইন রেসপেক্ট অফ ডিফারেন্ট সাবজেক্ট, এই বিষয়ে
শিক্ষক নিয়োগের জন্য, অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে বিভিন্ন সাবজেক্ট জোনে। বিভিন্ন সাবজেক্ট জোনে যারা তারা কাজ করতে পারে, বিভিন্ন সাবজেক্টের জন্য যেন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয় এবং সামর্থ্যভিত্তিকভাবে প্রতিটি রাজ্য যেন যথাযথভাবে এই বিষয়ে তাদের পদক্ষেপ গ্রহণ করে অনতিবিলম্বে সমস্ত শিশুদের জন্যে ক্লাসে একটা ইকুইটি রাখতে পারে, স্কুলে একটা ইকুইটি রাখতে পারে, যেন সেখানে শিক্ষার্থীরা ভালো শিখতে পারে। অন্য সকল শিশুর সঙ্গে দিব্যাঙ্গ বা সিডব্লিউএসএন বাচ্চারাও যেন শেখবার সুযোগ থেকে বঞ্চিত না হয়, ভালো শেখার সুযোগ পায়। সেকেন্ডারি লেভেলে টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামের কথা একটু বলা যেতে পারে এই অংশে। টিচার্স, আমরা যেহেতু এখানে লেভেল আমাদের বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে প্রাইমারি এবং সেকেন্ডারি হিসেবে ধরেছি, ফলে এই সেকেন্ডারি লেভেল টিচার্স ট্রেনিং আসলে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে মিডল লেভেল, অন্তর্ভুক্ত হয়ে আছে সেকেন্ডারি লেভেল দুটোই। এখানে বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড পেডাগজি, সেই সঙ্গে কমন যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পেডাগজি ওরিয়েন্টেড মডার্ন কনসেপ্ট, এবং সেই মডার্ন কনসেপ্টকে কীভাবে লার্নিং আউটকাম বেসড সাকসেসফুল টিচিংয়ে পৌঁছে দেওয়া যায় তারই নমুনা এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম। ফলে যত বেশি শিক্ষকরা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন ততই আমাদেরই শিক্ষক শিক্ষিকারা সমৃদ্ধ হবেন এবং আমাদেরই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ভালো শিখবে। সেই জন্যেই নিষ্ঠা বা ন্যাশনাল ইনিশিয়েটিভস ফর টিচার হেডস অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট এই ট্রেনিং কোর্সগুলি তৈরি করা হয়েছে এবং দীক্ষা প্ল্যাটফর্মে তার স্থান পেয়েছে। সমস্ত দেশ জুড়ে শিক্ষক শিক্ষিকারা যেন এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন, শিখে নেন। এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমকে এখানে ব্যবহার করবার স্কোপ আছে, তার মাধ্যমে শিখে নেন। নতুন নতুন আইটেম এখানে ক্রমাগত সংযোজিত হচ্ছে, যেমন আইসিটি ট্রেনিং, যেমন এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, যেমন সেফটি সিকিউরিটি, সাইবার হাইজিন এরকম রয়েছে। সেই সঙ্গে সাবজেক্ট ওরিয়েন্টেড পেডাগজি ট্রেনিংয়ের সুযোগ এখানে আছে এবং যত বেশি কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে শিক্ষকরা থাকবেন ততই তারা সমৃদ্ধ হবেন এবং তাদের মাধ্যমে আসলে আমাদেরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো শিখবে, ভালো মানুষ হয়ে উঠবে, তাদের লার্নিং আউটকামস, লার্নিং কম্পিটেন্সি আরও অনেক বেশি ভালো হবে। আমরা আসতে পারি ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন, চ্যাপ্টার 6। এই ধরনের দিব্যাঙ্গ শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করবার জন্য যা যা প্রয়োজন তার সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেন সেই সাপোর্ট সিস্টেম স্কুল লেভেলে, ক্লাস্টার লেভেলে করা হয় সে কথা এনইপি বলেছে। 3 ধরনের ইনক্লুশনের কথা এখানে বলা আছে: জেন্ডার ইনক্লুশন, দিব্যাঙ্গ বা সিডব্লিউএসএন ইনক্লুশন, এবং সেই সাথে বলা আছে মাস এডুকেশন বা অ্যাডাল্ট এডুকেশনের স্কোপ বাড়িয়ে অল্টারনেটিভ ফর্মস অফ স্কুলস ফ্রেমিংয়ের মাধ্যমে ইকুইটি। ফলে ইনক্লুসিভনেস অ্যান্ড ইকুইটির 3টে পরিপ্রেক্ষিতকে এই চ্যাপ্টার 6 অংশে আলোচনায় আনা আছে। একটি সিডব্লিউএসএন বা দিব্যাঙ্গ শিশুদের জন্য কত রকমের সাপোর্ট সিস্টেম প্রয়োজন এবং সেই সাপোর্ট সিস্টেম স্কুল লেভেলে, স্কুল ক্লাস্টার লেভেলে, সার্কেল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, হোম বেসড এডুকেশনের সাপোর্টে রেখে শিক্ষার্থীদেরকে, দিব্যাঙ্গ বা সিডব্লিউএসএন স্টুডেন্টদেরকে যতদিন সম্ভব যত দূর লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়া যায় লার্নিংয়ে তার দিক নির্দেশনা এখানে আছে। এখানে উপযুক্ত গাইডেন্স আছে ভোকেশনাল, এখানে উপযুক্ত গাইডেন্স আছে অ্যাডাল্ট এডুকেশনের জন্য উল্লাস এমন ধরনের প্রক্রিয়া